বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয় বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি, মানধাত আমল নয়, আধুনিক যুগোপযোগী প্রযুক্তি। এখন প্রথমেই প্রশ্ন আসতে পারে, ভাই মানধাত আমল কি? আসলে মানধাত এখন হচ্ছে মানে বিসিএস এর আধুনিক যুগ বা সর্বাধুনিক যুগ যেটাকে বলা হয়, এখন হচ্ছে বিসিএস এর আধুনিক যুগ। 2015 সাল থেকে আপনারা সবাই জানেন যে প্রশ্ন ফরম্যাট চেঞ্জ হয়েছে। আগে ছিল 100 নম্বর, এখন হচ্ছে 200 নম্বর। আগে রিটেনের একটা কথা বাদ দেই, আগে যত অ্যাপ্লাই করতে এখন তার চেয়ে বেশি অ্যাপ্লাই করে। মূলত বেতন স্কেল বাড়ার কারণে এটা হয়েছে। মানে এখন প্রতিযোগিতাটা অনেক বেশি। এখন আপনি যদি জাস্ট একটা শর্টকাট উপায়ে মনে করেন যে আর এই কয়টা বই পড়লেই হবে, এই কিছু শর্ট সাজেশন পড়লেই হবে, আসলে হয় না, জিনিসটা এরকম হবে না। এই কারণে আমরা এমনভাবে পড়বো যেন মানে সব বিসিএসে হয়, 35, 34, 37, 38, 40, 41, যে কোনোভাবেই প্রশ্নটা আসুক আমরা যেন মানে এই করতে পারি, ভালোভাবে ডিফেন্ড করতে পারি, যেন পাস করতে পারি, যেন মানে বুঝতে পারি যে না আমরা পারবো। ঠিক আছে, আমরা ওইভাবেই প্রিপারেশন নেব। আর বিসিএস প্রিপারেশন প্রিলিমিনারি যেটা, এটা আসলে এক লাইনেই শেষ করা যায়। যখন এই একটা লাইনের অর্থ যখন কেউ বুঝতে পারবে, তার প্রিলিমিনারি প্রস্তুতি শেষ। সেই লাইনটা হচ্ছে যে ম্যাজিক লাইনটা হচ্ছে যে কি পড়তে হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ কি হবে হচ্ছে কি পড়তে হবে না। মানে কি পড়তে হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ কি পড়তে হবে না। আপনার কি কি বাদ দিতে হবে এটাও জানতে হবে, এটা বুঝতে হবে সবার আগে। সব কিন্তু পড়া যাবে না। ইনফরমেশন ওভারলোড হচ্ছে একটা বড় সমস্যা। আপনি হজম করতে পারবেন না, সব মনে রাখতে পারবেন না। পরীক্ষার হলে একদিনে হচ্ছে 10টা সাবজেক্ট পরীক্ষা দিতে হয়, 2 ঘন্টায় 10টা সাবজেক্ট। এটা হচ্ছে পৃথিবীর খুব কম পরীক্ষাই মনে হয় আছে যে একদিনে 10টা বিষয় 2 ঘন্টা একসাথে এরকম হয়। খুব কম কম পরীক্ষায় মনে হয় এরকম আছে। এটা হচ্ছে আপনি যেই সব বিষয় খুবই ভালো পারেন, জিনিস ওগুলাই মনে থাকে, দিন শেষে ওইসবই মনে থাকে ওই 2 ঘন্টায়। মানে পরীক্ষা হলে খবর হয়ে যায়। আপনার অভিজ্ঞ যারা তাদের কাছে বলবে যে সবাই একই কথা বলবে, জানা জিনিস ভুল করে আসছি, আরেকটু রিভিশন দিলে মনে হয় পারতাম, কেন যে নতুন জিনিস পড়লাম, আরেকটু রিভিশন দিলে মনে হয় পারতাম। সবাই এটা বলবে, সবাই না আমি আর সবাই বলবে আরেকটু রিভিশন দিলে পারতাম, এই জানা জিনিসগুলো ভুল করলাম। মূলত প্রিলিতে ফেল করে কিসের জন্য? প্রিলিতে কিন্তু কেউ কম পড়ার জন্য ফেল করে না। প্রিলিতে মূলত ফেল করে হচ্ছে যে আপনি নেগেটিভ মার্কিংয়ে ধরা খায়। নেগেটিভ মার্কিং ধরা খায়, সোজা জিনিস মনে থাকে না, কমন জিনিস পড়ে না। মানে এই স্যার বলছে এই বই থেকে অনেকটি কমন আসবে, ওই স্যার বলছে ওইখান থেকে অনেকটি কমন আসবে, এর পিছে ঘুরতে ঘুরতে শেষে হয় না, শেষে নিজের ঘরেই থাকে না, মানে অন্যদিকে ঘুরতে ঘুরতে নিজের অবস্থায় খারাপ হয়ে যায়। আর পরীক্ষা হলে বুঝতে পারে যে না আমার ছিল স্ট্র্যাটেজি সম্পূর্ণ ভুল ছিল। যাই হোক, আমি ভুল স্ট্র্যাটেজি ছিল, আমার 36-এ ভুল স্ট্র্যাটেজি ছিল, মিসগাইডেড হই, এখানে ফেল করি। যাই হোক, পরবর্তীতে যত পরীক্ষা দেয় 37, 38, 40 সবগুলোতে পাশ করি, আল্লাহর রহমতে ভালোভাবে পাশ করি। পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি পাশ করব। প্রতিবারে আম্মুকে ফোন করে যে আম্মু ইনশাল্লাহ পাশ করবো। 41-এও ফোন করেছি, মোবাইল ছিল না, দোকান থেকে মোবাইল নিয়ে ফোন করেছি। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, আপনাদের দোয়া যদি কবুল হয়, 41-এও ইনশাল্লাহ পাশ করবো। যাই হোক, এখন আমরা বলি, এখন হচ্ছে আমাদের হচ্ছে একটা মেইন ভুল হচ্ছে আমরা পরীক্ষা জব সলিউশন অথবা ডাইজেস্ট এটার উপর মানে টু মাচ ডিপেন্ডেন্ট হই। এটার উপর আসলে এত ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। দেখেন, আপনি বিসিএসসি সিলেবাসের দিকে একটু তাকালে দেখবেন জব সলিউশন কিন্তু সবকিছু কভার করে না। জব সলিউশনে কি কি নাই? ইংলিশ লিটারেচার তো নাই, একদমই নাই, খুবই কম। সংবিধান নাই, মানসিক দক্ষতা নাই, অনেক কিছু জব সলিউশনে নাই। আপনি সিলেবাসটা প্রিন্ট করে দেখেন যে জব সলিউশন অনেক কিছুই কভার করে না। আপনি যে জব সলিউশন এখন বলতে পারেন ভাই জব সলিউশন পড়বো, ওই সব বিষয় বাইরের থেকে বলবো, ঠিক আছে, ওইটাও ঠিক আছে, কিন্তু ওইটাও বেশি ভালো পদ্ধতি না। কারণ হচ্ছে যে আপনার জব সলিউশন থেকে পড়লে বেশি মনে থাকে না। আপনার জিনিসটা হচ্ছে কি আপনার মনে রাখতে হবে, আপনি কিভাবে পড়লে মনে থাকবে, এই জিনিসটা আপনার এরকম হবে। যেমন আপনি জব সলিউশনে পড়লেন বাংলাদেশের রাজধানী ঢাকা, ঠিক আছে। এখন আপনি যদি বিস্তারিত পড়েন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা হচ্ছে আমাদের সংবিধানে আছে, সংবিধানের একটা ধারাতে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা কোনো সময় পরিবর্তন করা যাবে না। আর এখন প্রশ্ন যদি দেয় বাংলাদেশের রাজধানী ঢাকা উত্তর না ঢাকা দক্ষিণ, তখন কিন্তু যে ওই জব সলিউশন থেকে একটু পড়ছে বা জাস্ট একটা ইনফো নিছে, তার কি হবে? উত্তরে থাকে হচ্ছে প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি, দক্ষিণে থাকে প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি, এরকম ভাবতে ভাবতে শেষে দেখবে সে একটা নেগেটিভ দিয়ে আসবে। জিনিসটা এরকমই হয়, বাস্তবতা এরকম। আপনাকে অনেক প্রুফ দেখাবে, 41-এ পরীক্ষার পর অনেক প্রুফ দেখানো হবে যে এই ডাইজেস্ট থেকে কমন পড়ছে এত প্রশ্ন, ঠিক আছে, কাগজে কলমে ভাইয়া অনেক কিছু দেখানো যায়, কিন্তু বাস্তবে আসলে এরকম হয় না। আপনি জব সলিউশন
ডাইজেস্ট থেকে কমন পড়লেও পরীক্ষা হলে ওগুলো মনে থাকবে না। আপনি শুধু আপনি তো অলরেডি তো শত শত হাজার হাজার ক্যাডার নন ক্যাডারদেরই দেখছেন, ফেসবুকে দেখেছেন যে পোস্ট করছে কীভাবে আমার স্ট্র্যাটেজি ছিল, কীভাবে পাস করেছি। কেউ কি বলেছে আমি জাস্ট একটা ডাইজেস্ট পড়লাম, একটা জব পজিশন পড়ছি, আর কিচ্ছু পড়ি নাই। এরকম হবে না। এরকম হলেও আপনাকে অনেক লাকি হতে হবে। হয়তো 36-38-এর মতো যদি প্রশ্ন হয় তাহলে হয়তো আপনার হতে পারে, কিন্তু আপনি জাস্ট একটা প্রশ্নের উপর নির্ভর করবেন কেন? আপনাকে হচ্ছে একটা ফাউন্ডেশন করতে হবে, সলিড ফাউন্ডেশন, মানে যাতে সবসময় আপনি পাস করতে পারেন এরকম। আর হচ্ছে যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন সাঁতার কাটা কিন্তু খুব কঠিন কিছু না, খুব সহজ একটা বিষয়। হাত পা নাড়ালেই হয়, এটা কিন্তু বলবে অনেকে হাত পা নাড়ালেই হয়, কিন্তু আপনি যদি সাঁতার কাটতে যান শুধু হাত পা নাড়ালে কি হবে? শুধু হাত পা নাড়ালে জীবনেও হবে না। আপনি একদম একদম প্রথম যাত্রাতেই টাইটানিক হয়ে যাবেন, প্রথম যাত্রাতেই একদম শেষ। এরকম স্ট্র্যাটেজি লাগবে, ভালোভাবে করতে হবে। এটা হচ্ছে আবারও বলছি যে কাগজে কলমে অনেক কিছু দেখানো যায়, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা হয় না। প্র্যাকটিক্যালি হয় না। এটা হচ্ছে এগুলো আমি যে এসব বলছি এগুলো কিন্তু আমার মানে স্বপ্নে পাওয়া কোনো স্ট্র্যাটেজি না, যেমন থানকুনি পাতা খেলে করোনা হবে না বা সেরে যাবে এরকম কিছু না। এটা হচ্ছে আমার হাজার হাজার ঘন্টার পরিশ্রমের ফসল। এটা আমার হাজার হাজার ঘন্টার পড়াশোনার ফসল। এটা আমাকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়েছে। আর আমি এটা হচ্ছে মানে একদম হৃদয়ের কথা, এটা কোনো গোপন কথা না। এটা হচ্ছে হৃদয় থেকে বলছি, যেগুলো একদম মানে বুলেট প্রুফ স্ট্র্যাটেজি। এটা যে আপনি করবেন, আপনি হচ্ছে কোনো একটা সিরিজ পড়বেন, জব সলিউশন বাদ দেন, ডাইজেস্ট বাদ দেন, একটা সিরিজ পড়েন, যে কোনো সিরিজ পড়েন। প্রফেসরস ভালো, ওরাকলও ভালো, অ্যাসুরেন্সও ভালো, চাইলে কম্বিনেশন করে পড়তে পারেন। এই সিরিজ থেকে এইটা, এই সিরিজ থেকে এইটা, এই সিরিজ থেকে এটা, এইভাবে পড়েন। তাহলে জিনিসগুলো বিস্তারিত হবে, আপনার মাথায় একদম চিরস্থায়ী বন্দোবস্তের মতো হয়ে যাবে। চিরস্থায়ী বন্দোবস্তের যখন আজীবনের জন্য, এটা একদম সারা জীবন মনে থাকবে, অনেক দিন মনে থাকবে। পরীক্ষার হলে আপনার কনফিউশনটা থাকবে না। হয়তো মনে হতে পারে যে সময় বেশি লাগবে, না, সময় না, 6 মাসে অনেক পড়া যায়। এখনো তো 43-এর জন্য 6 মাস আছে, 6 মাসে আসলে অনেক অনেক পড়া যায়, অনেক পড়া যায়। আমি নিজেও 37-এর জন্য প্রায় 6 মাস সময় পাই, অনেক পড়া যায়, অনেক অনেক পড়া যায়। আপনি ভালো মতো পড়েন, অনেক পড়া যায়। মানে আমাদের সাপ মরবে লাঠিও ভাঙবে না, এরকম একটা স্ট্র্যাটেজি হইতে হবে। আর হচ্ছে কি, মানে বারবার প্রি পাস করার জন্য আপনাকে ভালো স্ট্র্যাটেজি হতে হবে। একবার হয়তো আপনি লাকি হতে পারেন, কিন্তু বারবার লাকি হবেন না, বারবার লাকি হবেন না। এই ডাইজেস্ট এসব হচ্ছে, ডাইজেস্ট, জব সলিউশন বা শর্ট সাজেশন এসব হচ্ছে মানে সালাদের মতো, সালাদ, বোরহানি এসবের মতো মূল খাবারের পাশাপাশি এটা চলে, কিন্তু এটাকে একদম প্রাইমারি খাবার হিসেবে গ্রহণ করা যাবে না। এটাতে ক্ষুধা নিবারণ হবে না, বুঝতে পারছেন? এটা জাস্ট কিছু একটা হবে, সাময়িক কিছু একটা হবে, কিন্তু এটাতে পার্মানেন্ট কিছু হবে না। যেমন আর একটা উদাহরণ দিই, যেমন দেখেন আমরা গাছের উপর বাড়ি বানাই, এটা উল্টা কাজটা যদি করি, বাড়ির উপর যদি গাছ বানাইতে যাই, ওই ছোট ছোট বাড়ির উপর গাছ বানাতে যাই, কেমন হবে? ভেঙে যাবে, কারণ ফাউন্ডেশনটা স্ট্রং না। আমাকে ওই গাছের মতো ফাউন্ডেশন স্ট্রং হতে হবে, যাতে উপরে যত বাড়ি বানাক কিচ্ছু নয়, যেই প্রশ্ন করুক আমি পারবোই, যেভাবেই প্রশ্ন করুক এভাবে পড়তে হবে। এটার একমাত্র ভালো উপায় হচ্ছে সিরিজ পড়া, সবচেয়ে ভালো উপায় এটা হচ্ছে সিরিজ পড়া। আর হচ্ছে এবার রোজার দিন, তো রোজার দিন দিয়ে একটা উদাহরণ দিই আমি, মানে উদাহরণ একটু বেশি দিই, যাই হোক সমস্যা নাই। যদি আশা করি বিরক্ত হচ্ছেন না। মানে আপনি ঘুম থেকে উঠলেন, দেখলেন যে সেহরির আর মাত্র 10 সেকেন্ড টাইম আছে, এখন কি করবেন? 10 সেকেন্ড টাইম, ভাত, মাছ, মাংস, পোলাও কিচ্ছু খেতে পারবেন না। তখন কি করতে? বড় জোর 1 গ্লাস পানি খাওয়া যাবে। এরকম জব সলিউশন ডাইজেস্ট এরকম। পরীক্ষার 1-2 মাস আছে, 1-1.5 মাস আছে, 7 দিন আছে, 15 দিন আছে। এখন কি করবো? এখন কি সিরিজ পড়তে পারবো না? এখন তো সিরিজ পড়া যাবে না। এখন কি করবো? যাই জব সলিউশন একটা পড়ি বা একটাই পড়ি, ডাইজেস্ট পড়ি, যদি লেগে যায়। কিন্তু যদি বারে বারে লাগবে না। আর ডাইজেস্ট, জব সলিউশন এসব থেকে যদি আপনি পাস করতে চান, আপনাকে অনেক কিছু মানে আপনার বেসিক স্ট্রং থাকতে হবে, ইংরেজির বেসিক স্ট্রং থাকতে হবে, বাংলার ম্যাথের বেসিক স্ট্রং থাকতে হবে, জব সলিউশন টাইপ প্রশ্ন আসতে হবে, আপনার নেগেটিভ মার্কিং কম আসতে হবে। এরকম অনেক কিছু যদি আপনার পক্ষে আসে তাহলে হয়তো পাস করবেন। এবং এদের সংখ্যা খুবই কম, খুবই কম, খুবই কম। 5-10% হবে না, আরও কম হবে এদের সংখ্যা, আরও কম হবে এদের সংখ্যা। আর আপনি কেন 5-10%-এর যে স্ট্র্যাটেজি ফলো করেন সেটা কেন ফলো করবেন? আপনার স্ট্র্যাটেজি হবে যেটা হচ্ছে, যে স্ট্র্যাটেজি সবাই বলে না এটা বেস্ট, আপনার হাতে সময় আছে আর 6 মাস, এখনও যদি ওই মানে সামান্য একটা চিপাগুলি দিয়ে পাস করবেন, এরকম তো স্ট্র্যাটেজি হলে হবে না। আর এরকম হলে আপনি ধরা খাবেন, রিটেনে ধরা খাবেন, নাহলে ভাইবাতে আপনি ধরা খেতেই হবে, আপনাকে ধরা খেতেই হবে। শর্টকাট নাই, বিসিএস এ কোনো শর্টকাট নাই। জব সলিউশন, কিন্তু বিসিএস এর জন্য এটা কোনো সলিউশন না। বিসিএস জব সলিউশন ইজ নট এ সলিউশন ফর বিসিএস। এটা অন্য এক্সামের জন্য ভালো সলিউশন, আমি স্বীকার করি, অন্য এক্সামের জন্য ভালো সলিউশন। আপনার হচ্ছে, আপনি যে সিরিজ পড়েন, আপনার হচ্ছে আকাশ ছোঁয়ার একটা সম্ভাবনা থাকবে, আপনি আকাশটাকে ছুতে পারবেন।
আর যদি হচ্ছে পড়েন ওই কি বলে ডাইজেস্ট টাইপ এইসব এসব জিনিস পড়েন, জাস্ট একটা ছোটোখাটো কি করেন পাহাড়ে উঠলেন, ওইখানে আপনার যাত্রা শেষ, ওইখানে শেষ, আল্লাহ হাফেজ। এখন আমাদের প্রিলিতে সব কিন্তু পড়তে হবে না, সব বিষয় পড়তে হবে না, সব বিষয়ে গুরুত্ব দেওয়া যাবে না সমান। এখন হচ্ছে যেসব বিষয়ে গুরুত্ব বেশি সেসব বিষয় পড়তে হবে সবার আগে, সেসব বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যেমন আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে, আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে না, পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারা? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার মা, বাবা, ভাই, বোন, এরাই তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? মামা চাচা আরও পরে, প্রতিবেশী আরও পরে। এখন হচ্ছে আমি বিসিএস এর ক্ষেত্রে বলি যে ম্যাথটা হচ্ছে আপনার মাদারকে যদি ইগনোর করেন আপনার জীবন শেষ। ম্যাথকে যদি ইগনোর করেন বিসিএস পরীক্ষা আপনার খবর আছে, ঠিক আছে? অনেকে বলবে যে ম্যাথ ছাড়া, ম্যাথ তো মাত্র 15 বা 30, ম্যাথ ছাড়াও তো হয়। আসলে কাগজে কলমে অনেক কিছু হয়, কিন্তু বাস্তবে অত কিছু হয় না। ম্যাথকে ইগনোর করলে আমি ডিটেলস বলবো ম্যাথ কীভাবে পড়বেন। ম্যাথকে আপনার প্রায়োরিটি দিতে হবে, অ্যাটলিস্ট প্রায়োরিটি দিতে হবে, অ্যাটলিস্ট কিছুটা গুরুত্ব দিতেই হবে, মাকে ইগনোর করা যাবে না। তারপর ইংলিশটাকে আমি বলি ফাদার, ইংলিশটা হচ্ছে ফাদার। মা যেমন গুরুত্ব, বাবা ওইরকম গুরুত্ব। এখন কেউ যদি বলে আমি ইংলিশও দিব না, ম্যাথও গুরুত্ব দেবে না, মানে মাদার ফাদার দুইজন কাউকে গুরুত্ব দেব না, তাহলে কি হবে? তার তো মনে করেন যে ইহকাল পরকাল দুইটাই শেষ। উনি শুধু চাকরি পরীক্ষায় দেবেন আর পরীক্ষায় দেবেন, কিন্তু লাভ হবে না, শুধু পরীক্ষা দিতেই থাকবেন। বলবো যে হয় না, কেন হয় না জানি না, হয় না কেন জানি হয় না। কিন্তু উনি যে ম্যাথ আর ইংলিশে গুরুত্ব দিচ্ছে না, এই কারণে যে হচ্ছে না উনি হয়তো বুঝতেই পারবে না। যাই হোক, এখন মা হলো, বাবা হলো, এখন একটা কি দরকার? ভাই দরকার। আমি বিজ্ঞানটাকে বলি ভাই। এই বিজ্ঞানটাকে আপনি ভাইয়ের মতো সাপোর্ট দিবে, বিজ্ঞানটা ভাইয়ের মতো সাপোর্ট দিবে। এখন হচ্ছে কেউ কেউ বলতে পারে আমি সায়েন্সের স্টুডেন্ট না, বিজ্ঞান পারবো না। জিনিসটা আসলে এরকম না। বিসিএস এর বিজ্ঞানটা করা হয় সবার জন্যই করা হয়। বাই চান্স কোনোবার হয়তো একটু কঠিন আসতে পারে প্রশ্ন, কিন্তু ওটা না, ওটা একবার আপনি ধরবেন না, একবার কোনো প্যাটার্ন না, বারবার যেটা হয় সেটাই হচ্ছে প্যাটার্ন। বিজ্ঞান 9-10 বইটা পড়লেই এনাফ। যাই হোক, আর পরে বলবো, বিস্তারিত পরে বলবো। বিজ্ঞানটা গুরুত্ব দিতে হবে। আর এখন ব্রাদার হচ্ছে, এখন সিস্টার দরকার। সিস্টারটাকে আমি বলি কম্পিউটার। এই কম্পিউটারটা হচ্ছে সিস্টার। আপনার যদি এই 4টা সাবজেক্ট, ম্যাথ, ইংলিশ, বিজ্ঞান, কম্পিউটার, এইগুলোতে যদি গুরুত্ব দেন, এই এদেরকে যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বার মনে করেন, যদি ফ্যামিলি মেম্বারের মতো এদেরকে ট্রিট করতে পারেন, তাহলে বিজয় আসবে ইনশাল্লাহ, তাহলে বিজয় ইনশাল্লাহ আসবে। আর আপনার ফ্যামিলি মেম্বার আছে, এখন তো একটা শত্রু দরকার, একটা শত্রু আছে। বিসিএস পরীক্ষা আমাদের সবার একটা শত্রু আছে, আমাদের সবারই একটা শত্রু আছে। এই শত্রুটা আমাদের সাথে আমাদের মিসগাইড করে, আমাদের প্রলোভন দেখায় যে এটা করো সেটা করো। সেই শত্রুটা হচ্ছে আমাদের পাশের বাসার আন্টি। পাশের বাসার আন্টি, এই পাশের বাসার আন্টিটার নাম দিয়েছি সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানটা আমাদের সাথে কেমন আচরণ করে, মানে সাধারণ জ্ঞান তাকে এত গুরুত্ব দেওয়া যাবে না, বিশেষ করে সাম্প্রতিক। সাধারণ আন্টির, পাশের বাসার আন্টির সাথে যেমন খুব ভালো সম্পর্ক হয় না, আবার খুব খারাপও হয় না, মানে আন্টি যেন বুঝতে না পারে আমি তাকে ইগনোর করছি, আবার তাকে খুব ভালোবাসাও যাবে না, এরকম একটা ব্যালেন্স রাখতে হবে। এইটা হচ্ছে কথা। আর তাহলে আমরা কি বুঝলাম? আমাদের হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো হচ্ছে ম্যাথ, ইংলিশ, বিজ্ঞান, কম্পিউটার। সাধারণ জ্ঞানটা হালকা পাতলা গুরুত্ব দিব, সমস্যা নাই। আর সাথে সাথে বাংলা পড়তে পারেন। এই আর একটা জিনিস বলি, আমাদের হচ্ছে মানে এমনভাবে স্ট্র্যাটেজি সেট করতে হবে বা এমনভাবে পড়তে হবে যেন প্রথমবারে যেন আমাদের শেষ মানে হয়, মানে ফার্স্ট টাইম ইজ দ্য লাস্ট টাইম। আমি এই কথাটা সবসময় বলি। কেউ যদি ভাবে আরে না আমার বয়স মাত্র 23, 7 বছর টাইম আছে, 6 বছর টাইম আছে, পরের বার পড়ি, আসলে পরের বার হয় না। ওই ভার্সিটিতে যেমন নেক্সট সেমিস্টারে আমাদের সিজিপিএ বাড়ে নাই, বিসিএস আসলে পরের বারে হবে না। আপনাকে যা করতে হবে প্রথমবারেই করতে হবে, প্রথমবারেই মরণ কামড় দিতে হবে, প্রথমবারেই। কারণ প্রথমবারের মতো এনার্জি, প্যাশন, ইফোর্ট আসবে না, বারবার আসবে না, এটা আসে না। এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি সবার অভিজ্ঞতা থেকে বলছি। আমি যে 37-এ যেই পড়াটা পড়েছি, আমি কিন্তু ওই পড়ার উপরে আছি। তারপর কিন্তু এখন জাস্ট একটু রিভিশন দেই টুকটাক, বেশি কিন্তু পড়ি না, ওইটা দিয়ে চলে। কিন্তু আমি যদি প্রথমবার যদি পড়তে না পারতাম, সারা জীবনে হতো না। আমার ফ্রেন্ডরা আছে 5-6 বছর ধরে পড়তেই আছে, কিন্তু আর কোনো লাভ নেই, শুধু পড়তেই আছে। তারা শুধু পড়তেই আছে আর ফেল করতেছে, পড়ছে ফেল করছে, তাদের এই অবস্থা। এই কারণে প্রথমবারটাই ধরবেন আপনি, শেষবার। এই হচ্ছে কথা। এখন আমি সাবজেক্টের কথা বলি। প্রথমে ইংলিশের কথা বলি যে ইংলিশটা আপনি কিভাবে পড়বেন। ইংলিশে একটা বই আছে, ওই বইটা বললে একদম সব কমন। বইটা আপনাকে দেখাই, বইটা সবার কাছে আছে, কিন্তু এই বইটার নাম কেন জানি সবাই বলে না, এটা বললে হবে। বইটা দেখায়, এটা হচ্ছে এই যে অক্সফোর্ড ডিকশনারি, ঠিক আছে? অক্সফোর্ড ডিকশনারি, এটা বললে সব হবে।
জিনিসটা আসলে এরকম না। ডিকশনারি থেকে তো পড়লে সবাই জানে, কিন্তু এটা তো পড়া সম্ভব না, তাই না? এবং বাজারে অনেক বই আছে, দেখাবে যে অনেক সব কমন, অল কমন, কিন্তু এটা পড়লে হবে না। ওটা পড়লে হবে না। আমাদের ইংলিশের জন্য আমরা কি পড়তে পারি? জাস্ট ইংলিশ, আমি যেটা পড়েছি ইংলিশ ফর কম্পিউটার এক্সাম, ওইটা পড়ি। আর কেউ যদি পড়তে চান গ্রামারের জন্য পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, ওই বইটা আছে। কিন্তু এই সব দুইটা বইয়েরও সব পড়তে হবে না ভাইয়া, দুইটা বইয়েরও সব পড়তে হবে না। আপনি জাস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়বেন। যেমন আপনি যদি গ্রামার পড়তে চান, টেন্স, পার্টস অফ স্পিচ, ন্যারেশন, ভয়েস। ন্যারেশনটা ইয়েতে নাই, বিশেষ সিলেবাসে নাই, কিন্তু সিলেবাস কিন্তু সবসময় ফলো করে না। বিশেষ প্রশ্ন যে করে পিএসসি কিন্তু সবসময় ফলো করে না। যেমন উপসর্গও কিন্তু সিলেবাসে নাই, কিন্তু উপসর্গ দিয়ে দেয়। ন্যারেশন সিলেবাসে নাই, ন্যারেশনটাও দিয়ে দেয়, কিন্তু ন্যারেশনটাও পড়বেন। আর আপনার তো বিসিএস না, অন্য পরীক্ষাও তো হতে পারে, ন্যারেশনটা পড়বেন, এগুলো পড়বেন, এগুলো হচ্ছে গুরুত্ব দিবেন। আগে ফাউন্ডেশনটা ঠিক করবেন, তারপর ধীরে 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 আগাবেন। ফাউন্ডেশন ঠিক করবেন, তারপর ধীরে 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 আগাবেন। আর ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এটার থেকেও সব চ্যাপ্টার পড়তে হবে না। যেমন প্রিপোজিশন পড়বেন, রাইট ফর্ম অফ ভার্ব পড়বেন, স্পেলিংটা পড়বেন। অনেকে স্পেলিং গুরুত্ব দেয় না। স্পেলিংটা কিন্তু অনেক কনফিউজিং একটা জিনিস এবং অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। স্পেলিং আমি সবসময় পড়ি এবং আল্লাহর মতো প্রতিবারই পারি। স্পেলিংটা পড়বেন, কারণ পরীক্ষার হলে মাথা হয়ে যায় গরম। মানে AI হবে না, ই হবে না, ইউ হবে না, কি হবে এটা মনে থাকে না। স্পেলিংটা ভালো মতো পড়বেন ইংলিশে। আর প্রশ্ন দেখলেই বুঝবেন আপনার যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন বারবার আসছে, প্রশ্ন দেখলেই বুঝবেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে। আর জিনিসটা বাস্তব কথা হচ্ছে কি, ইংলিশ বই আপনি যেই বই থেকেই পড়েন ইংরেজির জন্য, আপনার বেসিক যদি ঠিক না করতে পারেন আপনার কোনো লাভ নেই। আপনার বেসিক ঠিক করতে হবে। আপনি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন মুখস্থ করলেন, ঠিক আছে, রাইট ফর্ম ভাই মুখস্থ করলেন, ঠিক আছে, অনেক কিছু মুখস্থ করলেন, পরীক্ষায় প্রশ্নটাও আসলো হয়তো ওই রকম, ঠিক আছে, প্রশ্ন আসলো 36-38 ফর্মেটে প্রশ্ন আসলো, আপনি বেসিক, আমরা ইংরেজি বেসিক মানে দুর্বল রেখেই পাশ করলেন, খুব খুশি যে আরে পাশ করে ফেলাইছি, তো এবার শেষ, এবার ক্যাডার হয়ে যাবো। কিন্তু আপনার লিখিত পরীক্ষা পুরোটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। এখন এক্সামিনার যদি বোঝে আপনার বেসিকের সমস্যা হচ্ছে, আপনি যদি ওই কি বলে আপনি ভয়েস চেঞ্জ করতে পারছেন না ঠিক মতো, আপনি সেন্টেন্স ওই একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যায়, একটা সিম্পল সেন্টেন্স লিখতে পারছেন না, আপনার টেন্সের সমস্যা আছে, এই যদি বেসিক যদি সমস্যা থাকে আপনার, আপনি এক্সামিনার কিন্তু মানে জাস্ট কয়েকটা লাইন দেখে বিরক্ত হয়ে যাবে যে এর বেসিকের সমস্যা, তো ক্যাডার হওয়ার যোগ্যই না। ইভেন আপনি যদি রচনা একদম কপি পেস্টও করেন, তারপর আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা যে তো সব মুখস্থ লেখছে, তো ইংরেজি পারে না। এখানে আপনার বেসিকটা স্ট্রং করতে হবে। ইংরেজি আপনি যেভাবেই শিখেন বেসিকটাকে ঠিক করেন, স্ট্রং না করলে অ্যাটলিস্ট ঠিক করেন। সিলি মিস্টেক দিয়ে আসলে হবে না। সিলি মিস্টেক দিয়ে ক্যাডার নন ক্যাডার কিচ্ছু হবে না। বড় জোর প্রিলি হবে, তাও হবে না। এখন যেভাবে কনফিউজিং প্রশ্ন করে সেভাবে হবে না। আর ইংলিশের জন্য যারা স্টুডেন্ট আছেন, স্টুডেন্টরা মানে যারা পরীক্ষা 44-45 দেবেন, তারা ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু শিখবেন, ফ্রি হ্যান্ড রাইটিং আর ট্রান্সলেশনটা ভালোভাবে শিখবেন, এটার উপর গুরুত্ব দেবেন। আজকের এটা হচ্ছে মেইনলি প্রিলিমিনারি প্রস্তুতির জন্য, মেইনলি 43-এর জন্য যে কীভাবে পড়তে হবে। আর যারা স্টুডেন্ট আছেন তারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রচুর গুরুত্ব দেবেন, প্রচুর। লিখিত পরীক্ষা ইংরেজি, ওটা কিন্তু মানে বলবো 200-র মধ্যে 200ই বলতে পারেন যে ফ্রি হ্যান্ড রাইটিং আর ট্রান্সলেশন 200। আপনি কারো যদি ইংলিশ স্কিল ভালো থাকে, সে কাইন্ড অফ জিরো প্রিপারেশন নিয়েও ভালো অ্যান্সার করতে পারে। কারো প্রিপারেশন ভালো, অনেক রচনা শিখছে, অনেক কিছু শিখছে, কিন্তু একদম ফেল করতে পারে, কারণ ফ্রি হ্যান্ড রাইটিং পারে না বা ধামাচাপা দিয়ে লেখে, কোনোভাবে লেখে এরকম। এখানে আপনার একটা প্রশ্ন ছিল যে তৌকির আহমেদ নয়ন, যে বলছে ভাই আমরা যারা 90-92 পাবো তারা কিভাবে করব, তাদের কি করব, তাদের স্ট্র্যাটেজিটা কি হবে। আমি আসলে সবসময় পজিটিভ চিন্তা করি, আমি ধরছি আপনি পাশ করবেন। এখন কি করা উচিত, আপনিই পড়েন, ওই বিগত বিসিএস ম্যাথ পড়েন, ফ্রি হ্যান্ড রাইটিংটা ইমপ্রুভ করার চেষ্টা করেন, ট্রান্সলেশনটা ইমপ্রুভ করার চেষ্টা করেন। সাথে সাথে আপনি করতে পারেন ওই বিজ্ঞান বইটা পড়তে পারেন, 9-এর বিজ্ঞান বইটা পড়তে পারেন। আর বাংলা সাহিত্যের প্রশ্নগুলো পড়তে পারেন, বাংলা সাহিত্য গ্রামার ওই প্রশ্নগুলো পড়তে পারেন। এগুলো বলে লস হবে না, আপনার কাজে লাগবেই, এগুলো কাজে লাগবেই। এবার বলি ম্যাথের গুরুত্ব। ম্যাথটা হচ্ছে বেস্ট না, ম্যাথ আরেকটা জিনিস বলি, ইংরেজিতে আরেকটা জিনিস হচ্ছে ইনফরমেশন ওভারলোড হওয়া যাবে না। মানে এত বই ভাই, আমি কম্পিটিটিভ এক্সামস কিনলাম, মাস্টার্স কিনলাম, আরো অনেক বই আছে, এত কিনলাম। ইনফরমেশন ওভারলোড হচ্ছে আপনার শত্রু। আপনাকে টাইটানিক জাহাজ দিল, কিন্তু আপনি প্রথম দিনেই যদি একদম হয়ে যায়, প্রথম দিনে যদি দুর্ঘটনার শিকার হয়, তাহলে তো হবে না। তাহলে জাস্ট আপনার ওই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো বই, যে কোনো ভালো প্রকাশনীর বই একটা নাফ। মানে আপনি ওই কলার ভেলা
কলার ভেলা দিয়ে যদি আপনি ওই টম হ্যাঙ্কসের একটা সিনেমা আছে না, কি যেন কাস্টাওয়েতে টম হ্যাঙ্কস কি করে, মানে কিছু গাছের ডালপালা দিয়ে কি বানায়, ডালপালা দিয়ে সমুদ্র পাড়ি দিতে চায়, একটা জাহাজ পায়, এরকম যে আপনি ওই কলার ভেলা দিয়ে যদি আপনি আপনার উদ্দেশ্য সিদ্ধ করতে পারেন তাহলে ওটাই যথেষ্ট। আপনি এত কিছু আসলে লাগে না ভাই, এত কিছু লাগে না। আমি এত কিছু যদি লাগতো আমি 3বার প্রিলি পাস করতে পারতাম না। আর আমি কোনো আহামরি কোনো স্টুডেন্টও না, আমি বুয়েটের স্টুডেন্টও না বা ঢাকা মেডিকেল স্টুডেন্ট না, আমি আপনাদের মতো একজন। আর অনেকের একটা স্ট্র্যাটেজি থাকে, যারা হচ্ছে প্রিপারেশন নেয় তাদেরকে বলে যে আপনারা কিছুই পারেন না বা আপনাদের অবস্থা খুব খারাপ, এরকম না। আমি মনে করি আপনারা সবাই সেরা, ইউ আর দ্য বেস্ট। আপনি যদি প্রিপারেশন নেন আপনি পারবেন, অবশ্যই পারবেন। আপনি ল্যাকিংসগুলো যদি কারেকশন করতে পারেন অবশ্যই পারবেন। দেখেন, আপনি হয়তো এখন পারছেন না, একটু সময় নেন, 6 মাস সময় নেন, 1 বছর সময় নেন, আপনি অবশ্যই পারবেন। আমি মানুষকে কনফিডেন্স দিতে পছন্দ করি, কাউকে ডিপ্রেসড করতে পছন্দ করি না। যাই হোক, ম্যাথে আসি। ম্যাথটা হচ্ছে, ম্যাথের বই যদি বলি আমি, প্রফেসরস বা খাইরুল বেসিক, এরকম একটা ম্যাথ বই, এইটা যে কোনো একটা পড়লেই হবে, প্রফেসরস বা খাইরুলস বেসিক এরকম। ম্যাথের জন্য একটা এক্সাম্পল দেই। বিসিএস পরীক্ষা ম্যাথ হয়তো আপনাকে অনেক ভোগাবে না, বিসিএস পরীক্ষা ম্যাথ খুব বেশি নাও ভোগাতে পারে, কারণ আপনার টাইম হচ্ছে 2 ঘন্টা। আপনি হয়তো পারলে ওই ধীরে ধীরে করলেও হবে, বা পারা যায়। বিসিএস পরীক্ষা আসলে হয় যদি আপনি যদি ম্যাথ পারেন, সময় নিয়ে সমস্যা হয় না। যেমন একটা উদাহরণ দেয়, আপনাকে যদি বলে চট্টগ্রাম যেতে হবে, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে, তোমার হাতে সময় আছে 2 দিন সময়, তোমার হাতে 2 দিন সময় আছে, কিভাবে যাব? এখন আমি কিভাবে যাব? বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি, ইভেন বাইসাইকেলেও যেতে পারি, যদি 2 ঘন্টা সময় পাওয়া যায়, 2 দিন যদি সময় পাওয়া যায়। কিন্তু যদি বলে তোমার হাতে 1 ঘন্টা সময়, তুমি চট্টগ্রাম তোমাকে যেতে হবে, কিভাবে যাবা? এখন কি একমাত্র উপায় কি? বিমান অথবা হেলিকপ্টার। এই ম্যাথটা হচ্ছে, আপনি যদি ম্যাথ দ্রুত করতে পারেন বা ম্যাথে যদি ফোকাস দেন, ম্যাথকে যদি আপনার মাকে যেভাবে ট্রিট করেন, ম্যাথকে যদি ওইভাবে ট্রিট করেন, আপনি বিমান হেলিকপ্টার হয়ে যেতে পারবেন। এটা বুঝতে পারবেন। আইবিএ যেসব পরীক্ষা নেয় 1 ঘন্টার পরীক্ষা, নেক্সটে তো এনএসআই এক্সাম হবে বা অনেক এক্সাম আছে, আইবিএ যেসব এক্সাম নেয় ওই সব এক্সামে ম্যাথ আপনাকে ভোগাবে। ওই সব এক্সামে কিন্তু মেইন ফ্যাক্টরটা হচ্ছে ইংরেজি আর ম্যাথ, তার মধ্যে হচ্ছে ম্যাথ। কারণ সময় নিয়ে খুব টানা হেঁচড়া লেগে যায়, খুবই টানা হেঁচড়া লেগে যায়। 1 ঘন্টার সময় সব কভার করা যায় না, মানে কাট মার্কস অনেক নিচে আসে, মানে অনেক নিচে আসে। ম্যাথটা যদি ফাস্ট করতে পারেন তাহলে হচ্ছে আপনি একদম এরোপ্লেন হয়ে যেতে পারবেন। আর কেউ বলে ভাই আমি ম্যাথ পারি না, বা ম্যাথে তো রিটেনে মাত্র 50 নাম্বার, ইংরেজি ম্যাথে 50, ইংরেজিতে 200, ম্যাথ কম করি, ম্যাথ বাদ দেই বা এই করি না, এটা করবেন না। আপনি হয়তো এখন কম পারেন, কিন্তু আপনি দেখেন আপনার হচ্ছে, মনে করেন আপনার ফার্স্ট চয়েস হচ্ছে ফরেন ক্যাডার। আমরা সবাই চাই আপনি প্রথমবারই ফরেন ক্যাডার পাবেন, বিশেষ ফরেন ক্যাডার পাবেন। কিন্তু প্রথমবার আপনি হয়তো পেলেন না, প্রথমবার হয়তো বিশেষ অডিট ক্যাডার পেলেন। ওকে, আপনি ম্যাথে গুরুত্ব দেন নাই বা ইংলিশে গুরুত্ব দেন, বা আপনার যে সাবজেক্টে দুর্বলতা সেটা তো গুরুত্ব দেন নাই, আপনি অডিট ক্যাডার পেলেন। তারপর আপনি আবার পরীক্ষা দিলেন, তারপর হচ্ছে দেখলেন যে আপনি পুলিশ পেলেন, ফরেন ক্যাডার আসছে না। আপনি সাবজেক্টের গুরুত্ব দিচ্ছেন না, আপনার ক্যাডারও চেঞ্জ হচ্ছে না, আপনার প্রত্যাশিত ক্যাডার আসছে না। পরের বার দিলেন অ্যাডমিন, পরের বার বুঝতে পারলেন যে না, আমার আসলে গুরুত্বটা দিতে হবে। দেখেন, আপনি 4টা যদি বিসিএস দেন, এখানে বেশিরভাগই তরুণ, হয়তো 24-25 বয়স হবে, আপনার হাতে অনেক সময় আছে, অনেক সময়। আপনি জাস্ট আপনার দুর্বলতা কেন কাটাবেন না? বলবেন যে সায়েন্সের স্টুডেন্টরা ম্যাথ পড়বে, আমি কেন পড়বো? সায়েন্সের স্টুডেন্টের জন্য ম্যাথ, আমার জন্য ম্যাথ না। না, সায়েন্সের স্টুডেন্টরা কতদিন ম্যাথ পড়ে? ওই ইন্টারে পড়ে হায়ার ম্যাথ, 9-10 তো একই থাকে মোটামুটি, হায়ার ম্যাথ থাকে, 9-10 হায়ার ম্যাথ থাকে। কিন্তু আপনি এই কয়েক বছর টাইম পেলেন, তারপরে যদি আপনি একদম মানে ওই মনোযোগ না দেন তাহলে কিন্তু হবে না। আপনি করেন, আপনার হবে। আপনি যে কোনো সাবজেক্টের দুর্বলতা কাটাতে পারবেন, আপনি এক্সপার্ট হয়তো পারবেন না, আপনি বুয়েটে যারা চান্স পায় বা বুয়েটে যারা পাস করে তাদের মতো ম্যাথ হয়তো পারবেন না, কিন্তু আপনি একটা বেস হবে, আপনার একটা বেসিক হবে, সেই বেসিক দিয়ে আপনি হয়তো ক্যাডার হতে পারবেন না, নাও পারলেও আপনি যদি বোঝেন যে আপনি অত যোগ্য না, আপনি ক্যাডার হয়তো কোনোদিনই হতে পারবেন না, কিন্তু আপনি ম্যাথে যদি গুরুত্ব দেন বা আপনার যেসব সাবজেক্টে গুরুত্ব দেওয়ার দরকার বা ইংলিশে গুরুত্ব দেন, সেটা আপনি নন ক্যাডার হতে পারেন। বা অ্যাটলিস্ট একটা জব তো হলেও তো হয়, তাই না? প্রথমে অ্যাটলিস্ট প্রাথমিক চাহিদা কি থাকে? অ্যাটলিস্ট একটা চাকরি, আপনি তো একটা চাকরি তো হবে। আপনি যদি যেসব সাবজেক্টে গুরুত্ব দেওয়া দরকার বেশি, ওগুলো গুরুত্ব দিবেন। আর ম্যাথে নিয়েও অনেক রকম বিজনেস হয়। যেমন পরীক্ষার মাত্র 7 দিন বাকি, এখন কেউ আপনাকে বলবে যে আমি বিন্যাস সমাবেশ পড়ি, চলো আপনাকে এমনভাবে বিন্যাস সমাবেশ শেখাবো জীবনে ভুলবো না, পরীক্ষা হলে পারবা, যত কঠিন প্রশ্ন আসুক। আসলে এটা যে বলবে, আমি মনে করি সে আপনার বন্ধু না, সে আপনার শত্রু।
কারণ কি বিন্যাস সমাবেশ এমন একটা কনফিউজিং জিনিস, এটা সবাই কনফিউজড হয়। আর পরীক্ষা 7 দিন আগে ওই বিন্যাস সমাবেশ নতুন করে শেখার জিনিস না। পরীক্ষার 1 মাস আগে থেকে আপনাকে রিভিশন দিতে হবে। পরীক্ষার 1 মাস আগে থেকে আপনি নতুন কিছুই শিখবেন না, নতুন কিছুই শেখা যাবে না পরীক্ষার 1 মাস আগে। পরীক্ষার 1 মাস আগে জাস্ট রিভিশন 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 দেবেন। আর মানে রিভিশনের উপর থাকতে হবে পরীক্ষার 1 মাস আগে। আর কিছু কিছু জিনিস শেখানো হয়, যেমন এই 100-150 বছর আগের 1886 সালের 25শে মার্চ কিবার ছিল, এটার জন্য আপনাকে যেই সিস্টেমে অঙ্কটা করা হবে, মানে মানে ম্যাথের চেয়ে ফর্মুলাই বড়, জিনিসটা এরকম। মানে বাঁশের চেয়ে কঞ্চি বড় টাইপের হয়ে যায়। মানে আপনি ফর্মুলা শিখবেন না ম্যাথ শিখবেন। আপনি একটু দেখেন বিশেষ প্রশ্নটা দেখেন, এই টাইপের প্রশ্ন কি আসে, বিশেষ প্রশ্ন কি আসে 1-2 বছরের রেঞ্জে আসে। আমরা জানি বছর শুরু হয় যেভাবে, শেষ হয় সেই যেবারে শুরু হয় সেইবারে শেষ হয়, লিপিয়ার একটু চেঞ্জ হয়, জিনিসটা এরকমই। আর তারিখবার কি হয়, ওই 7 দিয়ে ভাগ দিলেই জিনিসটা হয়ে যায়, জিনিসটা এরকমই হয়। দিন শেষে জিনিসটা এরকমই আসে। অত আপনাকে মানে অনেক মিসগাইডেড করা হয়, অনেকভাবে দেখানো হয় যে অনেক পারতে হবে, অনেক কি করতে হবে, অনেক এক্সপার্ট হতে হবে। জিনিস না রে ভাই, আপনার 120 টার্গেট ধরেন, 110, 15 বা 100 পান, তাতে ইনশাল্লাহ হয়ে যাবে যদি প্রশ্ন কঠিন হয় এরকম। আর হচ্ছে আর ম্যাথের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, ম্যাথে কিন্তু রিটেন পরীক্ষায় 0 পাওয়ার একটা পসিবিলিটি থাকে, একটা আশঙ্কা থাকে। কারণ ম্যাথে হচ্ছে 3 ঘন্টা আন্তর্জাতিক দেওয়ার পর ম্যাথ দিতে হয়। আর ম্যাথ হচ্ছে তৃতীয় দিন পরীক্ষা। আপনি প্রথম দিন ইংরেজি দিবেন 4 ঘন্টা, দ্বিতীয় দিন বাংলা দিবেন 4 ঘন্টা, বাংলাদেশ দিবেন 4 ঘন্টা, তৃতীয় দিন দিবেন ম্যাথ, তৃতীয় দিন দিবেন আন্তর্জাতিক 3 ঘন্টা, তারপর 1 ঘন্টার বিরতি, তারপর ম্যাথ। এখন ম্যাথ যদি আপনার একদম নখদর্পণে না থাকে হবে না, এটা বাস্তব কথা। ম্যাথ আপনার একদম ভাবার টাইম নাই, মানে দেখবেন করবেন। আপনার যদি ভাবতে হয়, ভয় পেয়ে যান, তাহলে কিন্তু 0 আসতে পারে ম্যাথে। কিছু কিছু স্টুডেন্ট কিছু পারে না। আমি তো কয়েকবার পরীক্ষা দিয়েছি রিটেন, বলে যে কিছুই মনে আসছে না, কিছুই পারছি না, খাতা জমা দিয়ে চলে যায়। অন্য সাবজেক্টে ভালো, কিন্তু ম্যাথে যে, আর ম্যাথে যদি 0 পান তাহলে কিন্তু একটা রিস্ক থাকে। মানসিক দক্ষতাও কিন্তু বিজ্ঞান 3 ঘন্টা দিবেন, তারপর মানসিক দক্ষতা, এখানেও একটু রিস্ক থাকে। মানসিক দক্ষতা যে আপনি পারবেন ওরকম তো কোনো গ্যারান্টি নাই, এই কারণে গুরুত্ব দিতে হবে। দরকার হলে ম্যাথ টিউটরের কাছে পড়েন। আমার ফ্রেন্ড আছে একটা, ও বাসায় ঢাকা ভার্সিটি বা কোনো স্টুডেন্ট ওইখান থেকে পাশ করছে ম্যাথে, তার কাছে পড়ছে, টিউশনিতে পড়ছে। সে 38-এ রিটার্ন দেয়, ম্যাথে পায় 0। সে 40-এ রিটার্ন দেয়, 20-25 পায়। কিন্তু ম্যাথে তার অবস্থা ভয়াবহ খারাপ ছিল। যখন 5x সমান যদি 5 হয়, এক্স সমান কত, এরকমই পারতো না। সে 20-25 পায় 40-এ। আনফর্চুনেটলি সে 40-এ পাশ করতে পারে না। যাই হোক, সে 40-এ পাশ করতে পারে না। ম্যাথ ভালো হয়, তুলনামূলক ভালো হয়, কিন্তু অন্য পরীক্ষা হয়তো ভালো হয় না, এই কারণে পাশ করতে পারে না। আর এই হচ্ছে আপনি ম্যাথ আর ইংলিশ এই দুইটা যদি পড়েন, আপনার লাইফটা হয়ে যাবে একদম জিঙ্গালালা, লাইফ জিঙ্গালালা হয়ে যাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন। আমার এটা প্রথম লাইভ, হয়তো অনেক ভুল ছিল, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার জীবনের প্রথম লাইভ, এই গ্রুপের প্রথম লাইভ, এই কারণে ভুল থাকলে ক্ষমা প্রার্থী। পরের বার ইনশাল্লাহ ঠিক হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, একজন এই ফারজানা আফরিন, আপনি প্রশ্ন ভাই আমি ম্যাথে অ্যাটলিস্ট 12-13 পাবে, এটা তো কনফার্ম করে দিবেন প্লিজ। ম্যাথে আসলে ওইভাবে বলা যাবে না যে 12-13 পাবেন। 15-এর মধ্যে 12-13 কিন্তু ভালো মার্কস। এটা আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, 12-13 পাওয়ার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। আপনি বিন্যাস সমাবেশ যদি না পারেন বাদ দেন, প্রথমে বিন্যাস সমাবেশ বাদ দিয়ে দেন, সমস্যা নেই। পাটিগণিত যদি না পারেন কঠিনগুলো বাদ দেন, বা বিন্যাস সমাবেশ পুরো বাদ না দিলেও একটু একটু করেন, যাতে পরীক্ষায় হঠাৎ যদি অনেক সহজ প্রশ্ন আসে তাহলে যাতে পারেন, এভাবে পড়বেন। আর তারপর বললেন যে একটু দেখছি, বললেন যে ম্যাথে, হ্যাঁ ম্যাথ, ফিরোজা তিমো ভাই পড়ালেখা করতে পারছি না, প্রিলিমিনারির আগে যে স্পিড ছিল এখন পড়া হয় না। আমি ভাই এটাই যে এটা হয় না আসলে, ওই রেজাল্টের আগে এরকম হবে না, যত যাই বলুক রেজাল্টের আগে ওইরকম হবে না, রেজাল্টের আগে ওরকম হবে না। স্পিড আসবে, রেজাল্ট ইনশাল্লাহ পজিটিভ আসলে স্পিড আসবে।
জান্নাতুল ফেরদৌস বাবলি, পাটিগণিত কঠিন লাগে ভাইয়া, এটা সহজভাবে নেওয়ার উপায় কি? পাটিগণিত আপনি হচ্ছেই পড়বেন। পাটিগণিত ওই শতকরা, তারপর হচ্ছে শতকরার অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, বা ওই যে সুদ কষা, এসব আগে আগে করবে। পাটিগণিত একটু কঠিনই, পাটিগণিত কঠিনই লাগে, সবার কাছে একটু একটু কঠিন লাগে। এই কারণে পাটিগণিতটা করবেন। পাটিগণিত বিসিএস পরীক্ষা আসে, সহজভাবে নেওয়ার উপায় কি? যেগুলো কমন আসে ওইগুলো পড়বেন, বেশি কঠিন প্রশ্ন যাবেন না। আপনি বিসিএস টাইপ ধরেন, আপনি আইবিএ টাইপ ধরবেন না, আইবিএর পাটিগণিত যাবেন না, বিসিএস এর পাটিগণিতে যাবেন। আর তামিম আল হাসান, ম্যাথ কি প্রি রিটেন একসাথে প্রিপারেশন নিতে হবে? প্রি রিটেন একসাথে নিতে পারেন যদি আপনার সাথে সময় থাকে। আপনি যদি 43-এর ক্যান্ডিডেট হন, নিতে পারেন। ওই বিসিএস এর প্রশ্ন যে যে প্রিলির যে প্রশ্ন আছে ওইটা, প্রিলি বা রিটেনের যে প্রশ্ন আছে ওটা আপনি করতে পারেন। ম্যাথ প্রিলি রিটেন নেওয়া যায় একসাথে, একসাথে নেওয়া যায়, করতে পারেন। আর ফারজানা আফরিন বললেন যে আপনি একটা কোর্স করতে পারি, যদি কেউ যদি ম্যাথ করতে চান বা ইংলিশ করতে চান, আমার কাছে কয়েকজন যদি ইন্টারেস্টেড হয়, করা যায়, এটা ভাবা যায়, এটা ভাবা যায়। কারণ ম্যাথ ইংলিশ আমার সমস্যা, আমাদের সবার সমস্যা, এই কারণে এটা করা যায়, করতে পারবো আশা করি, যদি রেসপন্স ভালো পাওয়া যায়। রিফাত রেইন, ভাইয়া আমি 41-90 এর মতো পাবো, এখন কি রিটার্ন করবো না ফ্রিলি? আপনি পড়েন ওই আপনি 90-এর মতো পেলে আপনার চান্স আছে, 50-50 চান্স আছে। আপনি পড়েন, রিটেনের জন্য একটু পড়েন, রিটেনের জন্য রিটেনের ম্যাথ পড়েন, বাংলা সাহিত্য পড়েন, বাংলা গ্রামার পড়েন, বিজ্ঞান বইটা পড়েন, পারলে আন্তর্জাতিকের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়েন। আর এই 43 তো দেরি আছে, আর 43-এর হচ্ছে প্রিলি অনেক দেরি আছে, 43-এর প্রিলি অনেক দেরি। এই কারণে হচ্ছে যে আপনি অনেক টাইম পাবেন। যদি 90 পেয়েছেন, পরের বার অনেক ভালো পারবেন, 3-4 মাস তো টাইম পাবেনই। ওকে, জান্নাতুল ফেরদৌস বাবলি, ইংলিশ ম্যাথ করতে চাই, ঠিক আছে, থ্যাংক ইউ। কাজী শাহন ভাই, পড়াশোনা রেগুলার করতে পারছি না, একটু টিপস দিবেন কি কাইন্ডলি এই বিষয়ে? রেগুলার ভাই করতে হবে, অ্যাটলিস্ট অনেকে বলবে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পড়তে হবে। আমি এটা পছন্দ করি না। আমি মনে করি দিনে 5-6 ঘন্টা পড়া এনাফ, 6 মাস 6 ঘন্টা এনাফ। রেগুলার পড়তে হবে ভাই। এখন দেখেন যে করোনার কারণে কি অবস্থা প্রাইভেট জবে। আমার এক ফ্রেন্ডের মানে দাঁড়ান বলছি, জামিল হাসান ভাই, অক্সফোর্ড ডিকশনারি এটা ফান করার জন্য দেখাইছে, এটা পড়তে হবে না, এটা ফান করার জন্য, ফান করার জন্য দেখেন। এই কাজী শাহন ভাই, আপনি পড়তে হবে। দেখেন প্রাইভেট জবে কি অবস্থা। আমার বন্ধু আমার এক ফ্রেন্ডের একসাথে 360 জনের চাকরি চলে যায়, ওরা এখনো আছে। আমার প্রায় সব বন্ধুর চাকরি চলে গেছে। এখন প্রাইভেটের উপর ডিপেন্ড হওয়া যাবে না। আপনি ক্ষুধাটা থাকতে হবে যে না, আমার সরকারি চাকরি পাইতেই হবে, আমার বিসিএস পাইতে হবে, ক্যাডার হইতেই হবে, ক্ষুধাটা লাগতে হবে, ক্ষুধা থাকতে হবে। আপনি ইন্সপায়ার হবেন, যারা অলরেডি চাকরি পেয়েছে তাদের দ্বারা ইন্সপায়ার্ড হন, তাদের সোশ্যাল স্ট্যাটাস, তাদের আগের দিন চাকরি পাওয়ার আগের দিনের লাইফ, পরের দিনের লাইফ দেখেন, আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেছে। তাদেরকে এখন কিভাবে সবাই ট্রিট করে, তাই না? সবাইকে তাদের ওইভাবে হবেন, ওইভাবে ইন্সপায়ার্ড হইতে হবে। মোহাম্মদ জহিরুল ইসলাম, ভাইয়া কোনো সিরিজ পড়া ভালো নাকি আলাদা আলাদা বই? সিরিজ মানেই তো আলাদা আলাদা বই বলছি। যেমন আমি সমুদ্র সৈকতের বই, লাল নীল দীপাবলি এসব পড়বো না। সমুদ্র সৈকত, লাল নীল দীপাবলিতে একটা সমস্যা আছে কি না, সিরিজ পড়বেন, এটা আপনি জাস্ট 1-2 বার রিডিং দিতে পারেন। ওখানে সমস্যা হচ্ছে কি, ওখানে বিসিএস এর প্রশ্নগুলো লেখা থাকে না। আপনি যদি জানেনই না যে বিসিএস এর প্রশ্ন কিভাবে হয়, তাহলে তো জাস্ট অন্ধকারে ঢিল মারার মতো হবে। অন্ধকারে ঢিল মারার মতো আপনাকে বুঝতে হবে, সবার আগে বুঝতে হবে বিসিএস প্রশ্নটা কেমন হয়, প্রশ্নটা কত ডেপথ হয়। রবীন্দ্রনাথ নিয়ে কত ডেপথে প্রশ্ন হয়, কাজী নজরুল ইসলাম কিনে কত ডেপথে প্রশ্ন হয়, বা অন্য কবিদের নিয়ে কেমন প্রশ্ন, ম্যাথ কত কঠিন হয়, আপনাকে ইটা বুঝতে হবে, প্রশ্নের ফরম্যাট বুঝতে হবে। লাল নীল দীপাবলি বইটা ভালো, 1-2 বার পড়তে পারেন। মধ্যযুগের জন্য ওইটা পড়া যায়, মধ্যযুগের কাহিনীটা বোঝার জন্য জাস্ট 1-2 বার। সমুদ্র সৈকত আমি পছন্দ করি না ভাই, সমুদ্র সৈকত আমি কোনোদিনই পছন্দ করি না। না, আমি আসলে ওই বায়াসড জিনিস করতে পারি না। তৌকির আহমেদ নয়ন ভাই, আসলে আমি যা করি আমি বিবেক থেকে, আমার যেটা ভালো লাগে, বা আমি মানে বিবেক বিসর্জন দিয়ে করতে পারি না, এটা আমার সমস্যা বা সুবিধা। যাই হোক, এই কারণে হয়তো আমার গ্রুপে মেম্বার কম, পার্টিসিপেন্ট কম, যে আমি ওই রংচং মাখা কথা বলতে পারি না। রংচং মাখা কথা, যেটা আমি জানি যেটা হবে না, ওইটা কেন আমি মানুষকে দেখাবো? ওটা হবে না, কিছু জিনিস জীবনেও কাজ করবে না। ডেইলি কয় সাবজেক্ট পড়লে ভালো হবে? সাদিয়া আহমেদ, 2-3টা সাবজেক্ট পড়েন, 2-3টা সাবজেক্ট পড়বেন, প্রতি সপ্তাহে যেন সব সাবজেক্ট কভার হয়, ডেইলি 2-3টা সাবজেক্ট পড়বেন। বাংলাদেশের মতো
নওরিনা হাসান, আমার মনে হয় রিটেনের বুক থেকে কিছুই আসে না বাংলাদেশে আর ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এটা অনেকাংশে ঠিক। আন্তর্জাতিকের হচ্ছে সংক্ষিপ্তটা কমন আসে বা কমন আসতে পারে, আন্তর্জাতিকের সংক্ষিপ্তটা গুরুত্ব দিবেন। আর হ্যাঁ, এই বাংলাদেশ আর ইন্টারন্যাশনালে অনেক কিছু লিখতে হবে নিজে থেকে। আসলে আমি একটা কথা বলি, রিটেনের আসলে আমার কাছে প্রায় সব বই ফালতু মনে হয় রিটেনের জন্য, সব বই ফালতু মনে হয়। কারণ যে অ্যান্সার 5 নম্বর অ্যান্সারের জন্য আপনার 20 পাতা মনে হয় লেখা লাগবে, এরকম একটা অ্যান্সার দেওয়া। রিটেনের জন্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল যাই বলেন, বইগুলো অত স্ট্যান্ডার্ড না। আপনি জাস্ট একটা ধারণা নিয়ে যাবেন, প্রেজেন্টেশনটা সুন্দর করবেন, মানচিত্র রাখবেন, চার্ট দিবেন, ডাটা দিবেন, গ্রাফ দিবেন, ওই অর্থনৈতিক সমীক্ষা থেকে অনেক কিছু শিখবেন, অর্থনৈতিক সমীক্ষা থেকে ভালোভাবে কাজে লাগাবেন। আমি হচ্ছে 37-এ ইন্টারন্যাশনালে 65 পাই, 37-এ 65 পাই। আমার কিন্তু আমি যেই বইটা পড়েছি 37-এর জন্য, ওই বইটা আমার একদমই ভালো লাগে নাই, একটুও ভালো লাগে নাই, কিন্তু আমি কিন্তু 65 পাই। 65 কিন্তু খুব ভালো নাম্বার। আমি প্রশ্নটাও আমার অনুকূলে ছিল না, প্রশ্নটাও কঠিন ছিল। আমি জাস্ট কি করি, প্রেজেন্টেশনটা সুন্দর করার চেষ্টা করি, 65 পাই আল্লাহর রহমতে। তৌকির আহমেদ নয় ভাইয়া, এক্সাম টাইম ম্যানেজমেন্ট করা নিয়ে একটা প্রশ্ন করেন, সমস্যা নাই। রোজার দিন খাওয়া দাওয়ার কোনো ভয় নাই, আর জুমার নামাজ অনেক দেরি আছে। আর পেপার পড়বেন কিভাবে নরিন হাসান? পেপারটা হচ্ছে আপনি এই পেপারের হচ্ছে আপনি প্রথম আলো পড়বেন, আর হচ্ছে জনকণ্ঠটা পড়বেন। প্রথম আলো না পড়লেও জনকণ্ঠটা পড়বেন, কারণ জনকণ্ঠে সরকারের অনেক পজিটিভ দিক দেখানো হয়। জনকণ্ঠে পড়লে আপনার প্রিপারেশন অনেকখানি হবে, আপনি অনেক কিছু জানতে পারবেন। আর একটা কথা বলি, সাধারণ জ্ঞানের জন্য একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য যে প্রফেসর্স পড়েন বা জর্জার MP3 পড়েন, আপনাকে পেপার পড়তে হবে রেগুলার। আর হচ্ছে বিবিসি বাংলা পড়তে পারেন, বিবিসি বাংলা পড়তে সরি দেখতে শুনতে পারেন। বিবিসি বাংলা শুনলে কি হবে, কি আপনি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে পারবেন। আপনার ডিপ্লোম্যাটিক অ্যান্সার জানাটা কিন্তু খুব জরুরি। আপনার BCS পরীক্ষায় ডিপ্লোম্যাটিক হওয়াটা অনেক অনেক জরুরি, উপস্থিত বুদ্ধিটা অনেক জরুরি। যেমন আমার একজনকে, আমার পরিচিত একজনকে জিজ্ঞেস করে যে তুমি এই করো, মানচিত্রে যাও, মানচিত্রে ফ্রান্স কোথায় এটা দেখাও, বা অন্য কোনো একটা দেশ দেখায়। এখন ওই মেয়েটা বলে যে স্যার আমি তো ম্যাথ পড়ি নাই, সরি আমি তো মানচিত্র পড়ি নাই, সাথে সাথে রুম থেকে বের করে দিছে, বলছে যে যাও চলে যাও। আশা করি ফেল করছে, ফেল হওয়ারই কথা। এখন ও যদি বলতো অ্যাটলিস্ট কাছাকাছি যেত, বা অ্যাটলিস্ট বাংলাদেশ, ফ্রান্সের বদলে যদি বাংলাদেশ যদি দেখাতো, স্যাররা হয়তো ভাবতো এখন হয়তো অনেক নার্ভাস, এখানে পারছে না, আসলে পারতো। কিন্তু সে প্রথমে বলে দিল স্যার আমি তো মানচিত্র পড়ি নাই। এরকম বোকামি করা যাবে না। ভাইভাতে কিন্তু অনেক টর্চার করে, অনেক সময় আমাকে প্রচুর টর্চার করছে, প্রচুর। আমি বলি শেখ হাসিনা হচ্ছে, একটা উত্তর ছিল শেখ হাসিনা, বলে আপনি শিওর তো? আমি বলি শিওর। বলে আপনি শিওর তো? আমি শিওর। স্যার আমি 100% শিওর এটার উত্তরই। আমি বারে বারে কনফিউজিং করছে, ভাইভাতে কনফিউজ করবে, দেখবে আপনাকে ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য নিবে। আপনি যদি না হন, আপনি যদি কনফিডেন্টলি উত্তর দিতে না পারেন, বা জি স্যার, মনে হয় স্যার, এভাবে বলেন, হবে না। কনফিডেন্স বাড়ানোর জন্য আপনাকে নলেজ বাড়াতে হবে। পেপারটা ওই সরকারের উন্নয়ন পড়বেন, বিনোদন পড়া যাবে না, বিনোদন পড়ার দরকার নেই। এডিটোরিয়াল পড়বেন, এডিটোরিয়াল থেকে করবেন। হ্যাঁ, অপিনিয়ন, প্রথম হলো অপিনিয়ন পড়বেন। ডেইলি স্টার না, ডেইলি স্টার আমার কাছে কঠিন লাগে অনেক। ডেইলি স্টারের চেয়ে ডেইলি স্টার আমার কঠিন লাগে। আমার প্রথম হলো জনগণটা আমি বেশি প্রেফার করি। ডেইলি স্টার পড়ার চেয়ে আপনি পড়বেন ওই BBC অথবা কি বলে রয়টার্স, ওইখান থেকে আর্টিকেল পড়বেন, একটা আর্টিকেল পড়বেন, ওইখান থেকে পড়বেন। এটা আমার সহজ লাগে তুলনামূলক। আর ওদের প্রেজেন্টেশনটা অনেক ভালো, আর ইংলিশটা অনেক স্ট্যান্ডার্ড। ডেইলি স্টারটা আমার অনেক কঠিন মনে হয় আমার কাছে। এডিটোরিয়াল পড়বেন, বিজনেস পড়বেন, অপিনিয়ন পড়বেন, সরকারের উন্নতি যা হয় ওটা পড়বেন। চোখ কান খোলা রাখবেন, টিভিও দেখবেন, টিভির হেডলাইন যে ওইসব দেখবেন। কোন পরীক্ষায় কোনটা কাজে লাগে বলা যায় না, তো বেশি গভীরে পড়া যাবে না ভাই, যাই করেন বেশি গভীরে পড়া যাবে না। তৌকির আহমেদ নয়, টাইম ম্যানেজমেন্ট কীভাবে সঠিকভাবে করে? আমি লাস্টে দিয়ে সময় পাইনি বলে কনফিউজিং প্রশ্ন অ্যান্সার করতে পারিনি, ফলে আমার মার্ক কমে গেছে। এটা ঠিক করবে কীভাবে? টাইম ম্যানেজমেন্ট করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাসায় মডেল টেস্ট দেওয়া, বেশি বাসায় মডেল টেস্ট দেওয়া, বা কোচিংয়ে মডেল টেস্ট দেওয়া, বা বন্ধুর কাছে মডেল টেস্ট দেওয়া। মানে এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে ভালো উপায়। ম্যাথ, টাইম ম্যানেজমেন্টের কিন্তু একটা উপায় হচ্ছে ম্যাথ ভালোভাবে করা। ম্যাথ যে যত ফাস্ট করবে তার টাইম ম্যানেজমেন্ট ভালো হবে। যেমন তৌকির ভাই, আপনার কিন্তু আইবে যেসব পরীক্ষা নেবে 1 ঘন্টার পরীক্ষায়, আপনি পরীক্ষা হলে বলবেন যে শাহেদ হোসেন ভাই কথা ঠিক বলছে, টাইম ম্যানেজমেন্টটা অনেক, ওইখানে কিন্তু খবর হয়ে যায়। হ্যাঁ, 1 ঘন্টার পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টটা অনেক খবর হয়। ম্যাথ অনেক ফাস্ট করতে হয়। আর ম্যাথ ফাস্ট করতে হবে যে সব ম্যাথ শর্টকাট শিখবেন তা না, সব ম্যাথ শর্টকাট শেখার দরকার নেই। আপনি রেগুলার ম্যাথ করলে ম্যাথ ফাস্ট হবে। ম্যাথের দিকে গুরুত্ব দিবেন। আর কনফিউজিং প্রশ্ন তো দাগায় রাখবেন আগে থেকে, এগুলো কনফিউজিং, এগুলাই করবেন। আর একটা প্রশ্নতে খুব বেশি টাইম দিবেন না, যে পারছি না বাদ, একটা প্রশ্ন না পারলে কিছু হবে না। লক্ষণ সেন, কেশব সেন,
এটা আমিও পারি নাই, আপনিও পারেন নাই, কেউ পারেন, সবাই ভুল করছে, এর জন্য কিছু হবে না। একটা প্রশ্ন বাদ দেন, কিচ্ছু হবে না। আমি 37-এ কয়টা অ্যান্সার করছি? 37 অ্যান্সার করি 117-18টা, পাস, আল্লাহর মতো পাস। 38 অ্যান্সার করি 147টা, 127-এর মতো পাই। 37-এ পাই 100-র মতো। 40-এ অ্যান্সার করি হচ্ছে 117-18টা, 102-এর মতো পাই। মানে দেখেন, আমি অ্যাভারেজে প্রায় 80টা, 70-80টার মতো অ্যান্সারই করি না, কিন্তু আমি জানি যে আমি তবু ইনশাল্লাহ পাস করবো। এগুলো আমি ধরি না যে আমি কি পারি না, ওটা ধরি না। মানে আমার কতটুকু আছে, আমি কতটুকু পারলাম, কতটুকু পজিটিভ, পজিটিভ জিনিসগুলো দেখি। আপনি এই করবেন, মানে ম্যাথটা তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, তাহলে টাইম ম্যানেজমেন্ট পারবেন। আর সব সব প্রশ্নে অ্যান্সার করার চেষ্টা করবেন না, কোনো প্রশ্নতে বেশি সময় দেবেন না, যে এটা পারতেই হবে, এটা আমার পারতে হবে, মনে আসতে হবে। অনেক সময় ওই প্রশ্ন প্রথমবার মনে আসে না, পরের বার মনে আসে, পরের বার চেষ্টা করবেন। সংবিধান মনে রাখতে পারি না ভাই, কাজী শাওন কিভাবে পড়তে পারে? সংবিধান আসলে সব কিন্তু পড়া লাগে না। সংবিধান হচ্ছে ওই প্রথম কয়েকটা চ্যাপ্টার বা প্রথম কয়েকটা অধ্যায় পড়লে, আর শেষ দিকে তো পড়া লাগে না, তফসিল কিছু পড়া লাগে, মাঝে অনেক কিছু পড়া লাগে না। আর সংবিধান কিন্তু যেই ভুলটা আমিও করতাম, যে মনে করতাম যে একদম অক্ষরে অক্ষরে শিখতে হবে সংবিধান। অক্ষরে অক্ষরে সংবিধান শিখতে হবে না ভাই, আপনি মূল জিনিসটা বলতে হবে। এটা আমার কথা না, আমার এক ফ্রেন্ড আছে অ্যাসিস্ট্যান্ট জাজ, আর আমি একদিন বলি যে সংবিধান তো মনে রাখতে পারি না, অক্ষর অক্ষর লিখতে চাই। বলে যে তুমি বোকা নাকি, সংবিধান মুখস্থ করতে চাও, অক্ষর অক্ষর কথা, তুমি মূল জিনিসটা বুঝলেই হবে। মূল জিনিসটা নিজের ভাষায় লেখেন আনাফ, আর ধারাটা মনে রাখবেন। সংবিধান আপনার প্রিলি, রিটেন, ভাইবা, চাকরি জীবন, সব সারা জীবনই কাজে লাগবে সংবিধান। ম্যাথের কথাটা আমি বলবো, ম্যাথের কথা অলরেডি অনেকবার বলা হয়েছে, বলবো 9-10 ক্লাসে গণিত, উচ্চতর গণিত কি যথেষ্ট? হ্যাঁ, মোর দেন আনাফ, বেসিকের জন্য মোর দেন আনাফ। হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ বেসিকের জন্য মোর দেন আনাফ, মোর দেন আনাফ। কিন্তু কথা হচ্ছে এটা জাস্ট মানে ওই মানে বলা সহজ যে এগুলো পড়লে কি হবে, কিন্তু বাস্তবে আসলে সব পড়া যায় না অত। আপনাকে ওই টাইম নিয়ে পড়তে হবে, ম্যাথটা রেগুলার করবেন। আরেকটা কথা বলি, যে আপনি যেই সাবজেক্টে দুর্বল, ম্যাথ হোক বা ইংলিশ হোক, ওইটা কখন করবেন? সকালবেলা ঘুম থেকে ওঠার পর করবেন। আপনি যদি ধরেন এই দুপুরে করি, রাত্রে করি, বিকালে করি, জিনিসটা আসলে হবে না, জিনিসটা এইভাবে হবে না। কারণ আমাদের তো বয়সের কারণে আমাদের অনেক দায়িত্ব থাকে, পারিবারিক, সাংসারিক অনেক দায়িত্ব থাকে। ওই হয়তো একদিন মিস হবে, 2 দিন মিস হবে, তারপর করাই হবে না, এভাবে হয় না। সকালবেলা করবেন, ফ্রেশ মাইন্ডে করবেন, মাথার একদম মগজ টাটকা থাকবে। প্রতিদিন করবেন ওই সাবজেক্টটা, প্রতিদিন করবেন, দেখেন 3 মাসের মধ্যে আপনার উন্নতি হবেই। আমি এই জিনিসটা বুঝতে পারি অনেক পরে, আগে বুঝতে পারলে হয়তো অনেক ভালো ছিল। নীলুফা ইয়াসমিন, ইংলিশের বেসিকের জন্য আপনি করেন, ওই অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, পিসি দাসের বইটা পড়েন। পিসি দাসের বইটা ভালো, পিসি দাসের বইটা পড়েন। যেমন টেন্সের কিন্তু 12টা টেন্স পড়তে হবে না, 5টা 7টা পড়লেই হয়। তারপর হচ্ছে ভয়েসও খুব কঠিনে যাবেন না, ভয়েস মোটামুটি পড়বেন সবগুলাই। তারপর হচ্ছে ন্যারেশন খুব কঠিন দরকার নেই, মোটামুটি যাবেন, মোটামুটি প্রথম কয়েক পেজ পড়বেন, তাহলে বেসিক স্ট্রং হবে। ইংলিশ কিন্তু সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ, ইংলিশটা অনেক গুরুত্বপূর্ণ। আর ইংলিশে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করবেন। যদি বেসিক দুর্বল হয়, ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করেন, প্রিলির সময় প্র্যাকটিস না করলেও রিটেনের সময় করেন। ইংলিশটা গুরুত্বপূর্ণ। আপনার ভাইবা যদি ইংলিশে হয় তখন কি হবে, তাই না? আপনার কিন্তু আমাদের কিন্তু জাস্ট প্রিলিতে পাস করবো এরকম করলেই হবে না, আমাদের একদম করতে হবে। প্রিলি, রিটেন, ভাইবা সবগুলোতে যেন আমি করতে পারি, ইফোর্ট দিতে পারি, ওইভাবে সবগুলোতে যেন ভালো হয়। ইংলিশ স্পোকেনটা গুরুত্ব দিবেন, ইংলিশ স্পোকেনটা ভালো। যে কোনো সিরিজ পড়েন, আমার একটা আর্টিকেল আছে যে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি বুলেট প্রুফ স্ট্র্যাটেজি, ওটা পড়েন। যে কোনো সিরিজ, ওইখানে কয়েকটা বইয়ের নাম আছে, কম্বিনেশন করা আছে, সিরিজটা কম্বিনেশন করা আছে। যে কোনো সিরিজ সবগুলো, যেমন আমি ইংলিশ লিটারের জন্য আমি পড়ি মিরাকল বিসিএস আছে, এই বইটা পড়ি, এই বইটা আমার ভালো লাগে। আমি কিন্তু ওটা পড়ি না। প্রফেসর্স আমি মেইনলি পড়লেও প্রফেসর্স ইংলিশ লিটারের জন্য পড়ি না। আমি মিরাকল বিসিএসটা ভালো লাগে আমার, এটা পড়ি। ভাই রিটেনের বিসিএস এ কি কারণে নেগেটিভ মার্কিং হতে পারে? রিটেনে তো নেগেটিভ মার্কিং নাই, বানান, দাড়ি কমা এগুলা ঠিক রাখতে হবে। ট্রান্সলেশন মিনিং চেঞ্জ না, ট্রান্সলেশন চেঞ্জ মিনিং চেঞ্জ হওয়া যাবে না, প্র্যাকটিস করতে হবে। আর রিটেনের জন্য একটা বলি, যদি এটা প্রিলি তারপরে রিটেন বলা যায়, আপনি কিন্তু ট্রান্সলেশন করতে হবে 25 মিনিট, 25-50 নম্বর। আপনি জাস্ট ট্রান্সলেশনটা পড়বেন, লিখবেন, পড়বেন, লিখবেন, এরকম স্পিড করতে হবে, তাহলে কিন্তু রচনা ভালো হবে না। ট্রান্সলেশনে 1 ঘন্টা, আর একটাতে লাইন থাকে 25 লাইনের মতো থাকে। ট্রান্সলেশন অনেক ফাস্ট হতে হবে, ভালো হবে না, আলটিমেটলি রেজাল্ট ভালো হবে না। ট্রান্সলেশন বড় সেন্টেন্সগুলো ছোট ছোট করে করেন, গ্রুপে পোস্ট করেন, ফেক অ্যাকাউন্ট থেকে গ্রুপে পোস্ট করেন। আর ফেক অ্যাকাউন্ট থেকে করলে এই গ্রুপে কেউ যদি হা করে, হা রিয়াকশন দেয়, ব্যান করে দেবো।
হ্যাঁ রিয়াকশন এই গ্রুপে চলবে না, কাউকে ইনসাল্ট করা যাবে না এই গ্রুপে। ফ্রি হ্যান্ড রাইটিং ওই করেন আপনি, কাজী শাওন ভাই ওই ই করেন, এই সম্পাদকীয় থেকে 5টা ই করেন, 5টা লাইন প্রতিদিন, 5টা লাইন প্রতিদিন প্রথম আলো সম্পাদকীয় থেকে প্রতিদিন 5টা বাক্য করেন, তাহলে হবে, অনেক কিছু হবে। 1-2 মাস পরে আপনার একটা স্পিড আসবে। আর প্রশ্ন, ভোকাবুলারির জন্য কমপ্লিট গাইডেন্স জামিল হোসেন ভাই। ভোকাবুলারির জন্য গাইডেন্স ডিকশনারি না, যাক ভোকাবুলারি আমি যেটা প্রেফার করি, আমি যেটা বেস্ট মনে করি। নর্মালি সবাই বলে যে এই প্রকাশনীর বই কেনো, ওই প্রকাশনীর বই কেনো, ব্যারন্সের ই করো, জিআরির বই কেনো, 5000টা ওয়ার্ড মুখস্থ করো। আসলে ওয়ার্ড মুখস্থ করলে ওটা হচ্ছে বড় জোর প্রিলিতে কিছুটা সাহায্য দেবে আপনাকে। আর প্রিলি কিন্তু ব্যারন্সের 5000 ওয়ার্ড মুখস্থ করার দরকার নাই প্রিলির জন্য। আপনি প্রিলিতে জাস্ট বিগত বিসিএস এর প্রশ্ন পড়েন আর বিগত পরীক্ষার প্রশ্নগুলো পড়েন, ভোকাবুলারি কমন আসবে। না আসলে নাই, সমস্যা নাই। কেউ পারছে না, আপনি পারছেন না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ভোকাবুলারি 2-1টা না পারলে কিছু হয় না, ভোকাবুলারি সবাই পারবে না। আর ভোকাবুলারি যদি এনরিচ করতে চান, আপনি করবেন কি, বিবিসি অথবা রয়টার্স, ওখান থেকে প্রতিদিন একটা আর্টিকেল পড়বেন, একটা খাতা বানাবেন, ওইখান থেকে অ্যালফাবেটিক্যালি অর্ডারে লিখবেন। এর জন্য একটা পেজ বা 2-3টা পেজ করবেন, বি এর জন্য 2-3টা পেজ, সি এর জন্য 2-3টা পেজ। যেগুলো ওয়ার্ড জানেন না সেই প্রশ্নগুলা, যে ওয়ার্ডগুলো জানেন না ওগুলো লিখবেন, এবং ওটা সেন্টেন্স সহ লিখবেন। আপনার ভোকাবুলারির উদ্দেশ্য জানানো হয় গোল্লা ভরাট। ভোকাবুলারির উদ্দেশ্য হচ্ছে যে আপনার জন্য রিটেনেও যেন ওটা কাজে লাগে, ওটাকে যেন আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা পার্মানেন্ট থাকবে। জাস্ট ওই নেমোনিক টাইপের ভোকাবুলারি, একটা আল্লাহ জানে কয়দিন মনে থাকে। আমি কোনোদিন পারি না এইভাবে। আমার মনে হয় না যে ভোকাবুলারি ওইভাবে হয়, বা হইলে কতটা হয় আমি শিওর না। এভাবে খাতাতে একটা খাতাই করেন, নোট খাতায় ভোকাবুলারি লেখেন, সেন্টেন্স লেখেন, পারলে সিনোনিম লিখতে পারেন ডিকশনারিতে যদি থাকে। এটা মনে থাকবে, এটা আপনার পরিশ্রম যেটা হবে মনে থাকবে ওটা বেশি। এটা হচ্ছে বাস্তব কথা, বেশি পরিশ্রম বেশি মনে থাকবে। আর প্রশ্ন, আর 5-10 মিনিট আছে। আর রিক্যাপ হচ্ছে ওই ম্যাথ, ইংলিশ, বিজ্ঞান, কম্পিউটার এসব বেশি পড়েন, সাথে বাংলা সাহিত্য, বাংলা গ্রামার রাখেন, ভূগোলটা হালকা পাতলা পড়েন, নৈতিকতা, মূল্যবোধ আমি তো 41-ও একটাও দাগাই নাই, 37-ও মনে হয় একটাও দাগাই নাই, বা 4টা বিসিএসে 40টার মধ্যে আমি 5-6টা দাগাইছি কিনা আমি শিওর না। আমি নৈতিকতা, মূল্যবোধ ছাড়াই পরীক্ষা দিতে যাই, ওটা আমি পড়েই না। সব সাবজেক্ট করতে পারেন না, সব সাবজেক্ট স্লো হবে না, সব সাবজেক্ট বাংলা টাংলা রাখতে হবে ভাই, তা না হলে বাংলা টাংলা রাখতে হবে, রেগুলার পড়তে হবে। আবারও বলছি, এটা আমার জীবনের প্রথম লাইভ, ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। লাইভ আরো হলে ইনশাল্লাহ আরো ভালো হবে, যদি রেসপন্স ভালো হয় ভালো হবে। যদি বলেন যে না এটা কি একটা বোগাস লাইভ নিচ্ছে, এক কথা বারবার বলছে। 41-এ কয়টা দাগাইছি আমি সবসময়, আমি এই কঠিন প্রশ্ন হলে আমার রেঞ্জ থাকে একটা 120-এর আশেপাশে দাগাই আমি সবসময়। প্রশ্ন কঠিন হলে আমি 120-এর মতো দাগাই। এখন আল্লাহ যদি চায় এটাতেই হবে ইনশাল্লাহ। আর কেউ 170-80 দাগায়, 170-80 দাগালে আসলে রিস্ক হয়ে যায় অনেক বেশি। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো আইডিয়া পাওয়ার জন্য থ্যাংক ইউ। লাইভ মাত্র 26 জন আছে, আর 12টা পর্যন্ত থাকবো, আর 7 মিনিট থাকবো। যে কোনো প্রশ্ন করতে পারেন আমার এই ক্ষুদ্র গানে যতদূর পারি। জেনারেল নলেজ বেশি পড়বেন না, স্থায়ী যেগুলো সেসব পড়বেন, স্থায়ী প্রশ্ন যেসব গুলো পড়বেন, পরিবেশ ইস্যু পড়বেন, আন্তর্জাতিক সংগঠন কিছু পড়বেন, সাম্প্রতিক গুরুত্ব দেবেন না। জেনারেল নলেজ অনেক পড়া না, জেনারেল নলেজ পড়া কম, বিগত প্রশ্নের উপর গুরুত্ব দেবেন, সবচেয়ে বেশি প্রশ্ন দেবেন, গুরুত্ব দেবেন বিগত প্রশ্নের উপর, গুরুত্ব দেবেন। জেনারেল নলেজ বিগত প্রশ্ন সলভ করবেন সবার আগে। জেনারেল মানুষ ফেল করে কিন্তু সাধারণ জ্ঞানের জন্য, ফেল করে, সাধারণ জ্ঞান ধরতে যায়, ওই একটা দেখানো হয়েছে সাধারণ জ্ঞানে অনেক নাম্বার, এখানে না পারলে হবে না, এই কারণে ফেল করে।
কম্পিউটার জন্য ইজি কম্পিউটার পড়তে পারেন, ইজি কম্পিউটার ভালো বই, ইজি কম্পিউটারটা ভালো, যথেষ্ট ভালো। আর কম্পিউটারেই পড়বেন ওই ওই একটা আছে কম্পিউটারে গেট আর হচ্ছে সংখ্যা পদ্ধতি, এই দুইটা ভালো মতো পড়বেন, এখান থেকে রেগুলার প্রশ্ন হয়। আবার লাইভে দেখতে চান? দেখা যাক জাতি কি বলে। আর 6 মিনিট। আর করবেন, আমার আছে bcshacks.com, এই ওয়েবসাইটে প্লাস এই গ্রুপে অনেক আর্টিকেল আছে, অনেক অনেক ভালোভাবে লেখা আছে, ভালো খারাপ জানি না, এই কথাগুলো লেখা আছে। আপনার যদি মনে না থাকে তাহলে আবার দেখতে পারেন। আর কারেন্ট অ্যাফেয়ার্স করবেন কিভাবে? কারেন্ট অ্যাফেয়ার্স করার জন্য 2টা কাজ করবেন। কারেন্ট অ্যাফেয়ার্স জন্য 2টা কাজ করবেন। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 2টা কাজ করবেন, সেটা হচ্ছে বিগত প্রশ্নগুলো পড়বেন। এই কারেন্ট অ্যাফেয়ার্সে বিগত যে প্রশ্ন আসে, বিগত মাসের প্রশ্ন, ওটা পড়বেন। আর প্রথম দিকে জাস্ট 50টার মতো যে এমসিকিউ থাকে ওইটা পড়বেন কারেন্ট অ্যাফেয়ার্সে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি পড়া যাবে না, বেশি পড়া যাবে না। মাঝে মাঝে বিবিসি বাংলা শুনবেন। আর যেন কমেন্ট এত দ্রুত চলে যায়। অনুবাদ বাংলা ইংরেজি অনুবাদ হচ্ছে ওই যে সম্পাদক থেকে করেন, পাঁচটা সেন্টেন্স নিয়ে শুরু করেন। প্রথমে 5টা সেন্টেন্স নিয়ে শুরু করেন। প্রথমে 5টা সেন্টেন্স নিয়ে শুরু করেন। বিষয়ভিত্তিক ওয়েবিনার চাই, বিষয়ভিত্তিক করা যাবে, করা যাবে, করা যাবে, সমস্যা নাই। যদি জাতি চায় করতে পারবো, সমস্যা নাই। জাতি চাইলে করা যাবে, করা যাবে। সাবজেক্ট অনুযায়ী করবো। গ্রুপে ছোট ছোট টপিকে পরীক্ষা নেওয়া হোক। পরীক্ষা হ্যাঁ নেওয়া যাবে, সব কিছু করা যাবে, কিন্তু ইন্টারেস্ট থাকতে হবে। একজনের জন্য করলে আসলে ওটা অনেক ঝামেলা হয়ে যায়, মানে অনেক পরিশ্রমের কাজ। কয়েকজন যদি বলে তাহলে উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু আমার তো গ্রুপ, আমার কথাগুলো তো কঠিন কঠিন কথা, আমি তো শর্টকাট বলতে পারি না। সমস্যা হচ্ছে এটা, আমি শর্টকাট পদ্ধতি পারি না, তো কেউ আকর্ষণ পায় না। যে বলে এই ভাই কঠিন কঠিন বলে, অনেক পড়তে হবে, এই কারণে আকর্ষণ হয়। যে বিভিন্ন প্রতিষ্ঠান সোজা সোজা এটা বললেই হবে, সেটা বললেই হবে, আমি পারি না, এই কারণে মনে হয় আসে না আমার গ্রুপে। দু একটা প্রশ্ন মনে হয় মিসিং হয়ে গেছে আমার, প্রশ্নগুলো আরেকবার করতে পারেন। দু একটা প্রশ্ন মনে হয় মিসিং হয়েছে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভোকাবুলারি ব্যবহার জরুরি, কিছুটা জরুরি। আপনারা যদি এক্সামিনারকে বোঝাতে পারেন আপনার শব্দ ভান্ডার ভালো, তাহলে হচ্ছে এটা পজিটিভ। আর হচ্ছে আপনি ওই মানে এক শব্দ বারবার, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, এটা যদি বারবার লেখেন কেমন দেখা যায়? হি ইজ এ গুড বয়, হি ইজ এ এক্সিলেন্ট বয়, হি ইজ এ গ্রেট বয়, হি ইজ এ মার্ভেলাস বয়, হি ইজ এ স্প্লেন্ডেড বয়, তাহলে অনেক সুন্দর হয় না? বেশি যত আপনার শব্দ এনরিচড থাকবে, আপনি তত এক্সামিনার আপনাকে তত পছন্দ করবে। রিটেনের জন্য নওশিন হাসান, রিটেনের জন্য আপনি ম্যাথ, ইংলিশ আর বিজ্ঞান, এই 3টাকে গুরুত্ব দেবেন সবচেয়ে বেশি, বাকিগুলা গুরুত্ব একটু কম। কত যত পাওয়া যায়, যত বেশি পাওয়া যায়, যত পাওয়া যায় টার্গেট করবেন, সব যত পাওয়া যায়, যত বেশি। বিজ্ঞানে যত বেশি পাওয়া যায়, ম্যাথে যত বেশি পাওয়া যায়, ইংরেজিতে যত বেশি পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে মুখস্থ বিদেশ কুমার। ভাই মুখস্থ বানান কিন্তু হ দিয়ে হবে, কিছু মনে করেন না, মুখস্থ বানান হ দিয়ে। যাই হোক, জব সলিউশন জব পাওয়ার জন্য কেমন হেল্প করে? জব সলিউশন বিসিএস ছাড়া অন্য জবের জন্য ভালো হেল্প করে, আসলেই ভালো হেল্প করে। কিন্তু জব সলিউশন থেকে পড়াটা হচ্ছে অনেক মানে হয় না, মানে দীর্ঘস্থায়ী হয় না, হয়তো চায় না। সিরিজ থেকে পড়লে ভালো। আমি সব জব সলিউশন পাশাপাশি রাখবেন, প্রতিদিন 1-2টা জব সলিউশন থেকে দেন, সমস্যা নেই। জব সলিউশন থেকে করেন, সমস্যা নেই। জব সলিউশন শর্ট মানে কম টাইমের জন্য ঠিক আছে, বেশি টাইমের জন্য ঠিক নাই। আর জব সলিউশন তো সব সাবজেক্ট কভার করে না, ইংলিশ লিটারেচার নাই, মানসিক দক্ষতা নাই, কম্পিউটার তো ওইভাবে নাই। কিন্তু জব সলিউশন খারাপ না, মন্দের ভালো, এই আর কি। না, বিগিনার হিসেবে জব সলিউশন না, বিগিনার হিসেবে অবশ্যই সিরিজ। বিগিনার হিসেবে সিরিজ, অনেক টাইম আছে, আপনি আকাশ ছুঁতে পারেন সিরিজ যদি পড়েন। আপনি কেন 10তলা বিল্ডিং এর উপর উঠবেন, তাই না?
সিরিজ পড়বেন, এক সিরিজ যে কোনো সিরিজ পড়বেন, প্রতিদিন দুইটা তিনটা সাবজেক্ট পড়বেন, তাহলে ভালো হবে, মনে থাকবে। এই কথাগুলো বুঝতে পারবেন কয়েক মাস পরে, 6 মাস 1 বছর পরে আমার কথাগুলো বুঝতে পারবেন যে ভাইয়া ঠিক কথা বলছিল। এখন হয়তো কঠিন কঠিন মনে হইতে পারে, আরে ভাই কেমন জানি সিরিজ পড়তে বলে, মোটা মোটা বই, একটা বইয়ের নাম বলবে হয়ে যাবে, একটা বইয়ের নাম বলবে, একটা মন্ত্র দেবে, সুমন্তর ক্যাডার হয়ে যাবে। জিনিসটা আসলে এরকম হয় না। অনেকে বলে এইভাবে, কিন্তু আমি বলতে পারি না যে এই সামান্য কয়েকটা কাজ করলেই হবে, সামান্য কাজ করলে হবে না। এখন ভাই 2021 সাল, এখন হচ্ছে বুয়েটের সেরা স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে আপনার সাথে, ঢাকা মেডিকেলের পরীক্ষা দিচ্ছে, ঢাকা ভার্সিটির পরীক্ষা দিচ্ছে, সবাই পরীক্ষা দিচ্ছে। এক সময় এই লেভেলের স্টুডেন্টরা পরীক্ষা দিত না, এখন হচ্ছে টপ লেভেলে যারা ক্রিম টাইপের স্টুডেন্ট তারা পরীক্ষা দিচ্ছে, তাদের সাথে আপনার ফাইট করতে হবে। যেমন আমি সাহিত্য হিসেবে যখন পরীক্ষা দিই, আমার সাবজেক্টিভ পরীক্ষা ট্রিপলিতে কি হয়, আমার পাশে একটা ছেলে বসে, পাশে একটু দূরে, ট্রিপলের পরীক্ষার সময় আমি খাতাটা একটু দেখি, খাতাটা দেখে আমার খুব ভালো লাগে। আমি আমার ফ্রেন্ডদের বলি, আমার পাশে একটা হুজুর বসছে, ও ইলেকট্রিক্যালে ফার্স্ট হবে, আর কিছু তা জানি না, কিন্তু ইলেকট্রিক্যালে ফার্স্ট হবে। পরে ওই ছেলেটা কি হয়েছে জানেন, অ্যাডমিন ক্যাডারে ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে, তৌকিফ ফয়সাল নাম। ভাই আপনার সার্ভিস সেক্টরে আরো নন ক্যাডার কিছু বলে, এটা নিয়ে আসলে আমার একটা একটা ই আছে, এটা একটা ই আছে, এটা আমি আপনাকে ইনবক্স বলবো, এটা পাবলিকলি বলতে চাচ্ছি না, এটা আমি আপনাকে ইনবক্স বলবো, ইনবক্সে বললেই হবে। এরও একটা ভালো চাকরি, নন ক্যাডার হলেও ভালো চাকরি, কারো কারো মতো অনেক নবম গ্রেডের চেয়েও ভালো, পাওয়ার প্র্যাকটিসের সুযোগ আছে, এই আর কি। কিন্তু তো কি ভাই আমাকে কি করেন, ইনবক্সে হাই বললেন তাইলেই হবে। একটা কথা আছে, একটা পার্সোনাল একটা কথা আছে না। বোর্ড বই আসলে একবার দুইবার রিভিশন দিতে পারেন, বিভিন্ন সাবজেক্টের ইসরাত জানি বা বোর্ড বই আসলে একবার দুইবার রিভিশন দিতে পারেন। বোর্ড বই ওই রকম ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। আমার কিন্তু সব আছে, আমি কিন্তু 36-এ পিলি ফেল করা স্টুডেন্ট, আমি জানি কিভাবে ফেল করতে হয়, কিভাবে পাস করতে হয়, আমি খুব ভালোভাবে জানি। বোর্ড বই একবার দুইবার রিভিশন দিবেন। ওই কেশব সেন, লক্ষণ সেন এই প্রশ্ন দেখে কিন্তু অনেক বিজনেস হবে, ওইভাবে যায় না। একটা দুইটা প্রশ্ন না পারলে কিছু হবে না। ভূগোলের জন্য একটু পড়েন, বাংলাদেশের পড়েন, পরিণতির বইটা একটু পড়েন, খুব বেশি পড়া যাবে না, প্রতিদিন বারবার পড়া যাবে না। আপনার প্রশ্ন দেখতে হবে, কারণ আপনাকে হচ্ছে বাই চান্স হলো বিগত টাইপ প্রশ্ন আসলো, তখন সবাই পারবে, আপনি হা হয়ে বসে থাকবেন। আপনাকে বোর্ড বই খুব বেশি গুরুত্ব দেওয়া যাবে না, একটু গুরুত্ব আছে, কিছু গুরুত্ব আছে। নওরিন হাসান অনেক সিরিয়াস, বাকি সবাই সিরিয়াস না। আমার অনেক আফসোস হয়, আমি যখন ফার্স্ট বিসিএস এর প্রিপারেশন নিতে চাইলাম, আপনার গাইডেন্স কেন পেলাম না। আমি প্রিলিমিনারির সময় অনেক মিসগাইডেড হয়েছি ভাই, আপু প্রিলিমিনারির সময় আমিও মিসগাইডেড হয়েছি। আমি চাইলে আপনাদের মিসগাইডেড করতে পারতাম, কিন্তু আমি পারি না মিসগাইড করা, সমস্যা তো এটা। এই কারণে আমার বন্ধু বান্ধবরা বলে, আমার ইভেন ফ্যামিলি মেম্বার বলে, তুমি তো সব বইলা দাও, তুমি তো সব বইলা দাও, সব কিছু বইলা দাও। প্রচুর পড়াশোনা করে ফেল করা যায়, আপনার স্ট্র্যাটেজি ঠিক না থাকলে ফেল করবেন। আমি তো 36 পরীক্ষা দিয়ে ফেল করি, কারণ আমি 36 200 নম্বর পাওয়ার জন্য পরীক্ষা হলে যাই। 200 নম্বর আমার টার্গেট ছিল 36, আমি 200 পাবো, শেষে কত পাইছে আল্লাহ জানে। এই কারণে স্ট্র্যাটেজি ঠিক থাকতে হবে। প্রিলিমিনারি গাইডেন্স আসলে মিসগাইড অনেক হয় বেশি, সবাই প্রিলিমিনারিতে প্রচুর মিসগাইড হয়, প্রচুর মিসগাইড হয়। আমি যে মানে একটা কথা আপনাকে বলি, যে একটা সত্যি কথা একজন বললো আর মিথ্যা কথা 99 জন বললো, সবাই কিন্তু ওই 99 জনের পিছিয়ে ছুটবে, বলবে যে ওই কথাটাই মনে হয় ঠিক, একজন কিন্তু ভাত পাবে না। আমিও প্রিলিতে ফেল করি, আমিও মিসগাইডেড হই, পরে আল্লাহর রহমতে আমি 2 জন গুরু পাই, একজন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ হয়েছে, আর একজন হচ্ছে রেলওয়ে ক্যাডার নাজমুল হাসান, আর আমার একটা ফ্রেন্ড আছে, ওনাদের কাছে আমি চিরঋণী। আজকে আমি 2টা জব পাই, তাদের কাছে আমি চিরঋণী, যে তাদের সাহায্য না পেলে হতো না। হ্যাঁ জামিল ভাই ইনবক্স করছেন, ভেরি গুড। প্রচুর পড়াশোনা করলেই হবে না, স্ট্র্যাটেজি পড়তে হবে। শুধু ম্যাথ করলেন, ইংলিশ পড়লেন না, ম্যাথের রিটেনে হচ্ছে 50 নাম্বার, আর ইংরেজি রচনায় 50 নাম্বার, ব্যালেন্স তো রাখতে হবে, তাই না? ব্যালেন্স তো রাখতে হবে, ব্যালেন্স ছাড়া হবে না। টাইম তো ওভার হয়ে গেছে, আর 3 মিনিট, আপনাদের বিরক্ত করি, আর 3 মিনিট। ভাই নিউকমাররা হচ্ছে বিজনেস, তৌকির ভাই নিউকমাররা তো বিজনেস। আমি টার্গেট করি 5 থেকে 10% স্টুডেন্ট যারা রিয়েল ফাইটার। দেখেন আমার গ্রুপে 3,000 মেম্বার, অন্য গ্রুপে 3 লাখ মেম্বার। নিউকমাররা তো বিজনেস। আধুনিক যুগ কিভাবে পড়তে পারি, হিউজ ছিল, আধুনিক যুগ পড়েন, হিউজ হলেও যেগুলা যাদের নিয়ে প্রশ্ন বেশি হয় ওইটা পড়েন। তো কাজী শাওন ভাই আপনি পড়তে হবে না, আপনি এই শুধু এত ভয় পাইলে হবে না, কিছু তো পড়তে হবে। হিউজ সিলেবাস ঠিক আছে, কি পড়েন,
আধুনিক যুগে ওই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পিএসসির যে 11 জন আছে ওগুলো আগে পড়েন, আস্তে আস্তে পড়েন। প্রথমে সবারই কঠিন লাগে, আমারও কঠিন লাগে। এখন মনে হচ্ছে যে আমি যে ভাই এত ফরফর করে সব বলে ফেলায়, এটা কিভাবে সম্ভব? এটার জন্য আমার ভাই হাজার হাজার ঘন্টা পরিশ্রম করতে হয়েছে, আমার অনেক পরীক্ষা ফেল করতে হয়েছে এটা জানার জন্য, এটা পারার জন্য। আপনিও করবেন, আপনি হবে। দেয়ার ইজ নো শর্টকাট। চাকরি পাওয়ার কোনো শর্টকাট নাই, কিন্তু আছে, স্ট্র্যাটেজি আছে। চাকরি পাওয়ার শর্টকাট নাই, কিন্তু স্ট্র্যাটেজি আছে। বিদেশে হওয়া যাবে না জহির ভাই, জহিরুল ইসলাম, বিদেশে হওয়া যাবে না। আপনি এই গুরু 2-3 জন সিলেক্ট করবেন, আমাকে যে ফলো করতে হবে এরকম কোনো কথা না। গুরু 2-3 জন সিলেক্ট করবেন, তাইলে হবে। 2-3 জনের কথা ফলো করবেন, একজনকে অন্ধভাবে ফলো করার দরকার নেই। 2-3 জনের কথা ফলো করবেন, তাইলেই হবে। এই পরীক্ষার 7 দিন আগে কনফিউশন নিয়ে ক্লাস হয় বা কনফিউশন নিয়ে হয়, এরকম হয়, এরকম করবেন না। মানে 2-3 জন গুরু রাখবেন, তাদের কথা ফলো করবেন, তারা যা করে তাই করবেন। হ্যাঁ, ছেড়ে দেবো, আর 1 মিনিট আছে। রিটেনের জন্য আসলে রিটেনের আমার এক্সপিরিয়েন্স পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। তবে আমার ফ্রেন্ডরা বলে আমার নাকি হাতের লেখা, এবং আমি নিজে স্বীকার করি আমার বাংলা হাতের লেখা খুব অস্পষ্ট। এই কারণে আমার রিটেনের নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়েছে, পজিটিভও আছে নেগেটিভও আছে। এই কারণে আমি হাতের লেখার উপর খুব গুরুত্ব দিয়েছি। এবার টিউটোরিয়াল থেকে টিউটোরিয়াল শিখছি। ফারজানা আফরিন, থ্যাংক ইউ। না, রিটেনে আসলে প্রিলিটা বেশি পড়তে হয়। প্রিলিটা বেশি পড়লে অনেক কিছু পারা যায়, প্রিলিতেই অনেক কিছু হয়। মিসগাইড করবে, অনেকেই মিসগাইড করবে, বই বিক্রি করার জন্য বা ক্লাস করানোর জন্য অনেকেই মিসগাইড করবে। থ্যাংক ইউ, আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে প্রশ্ন করেন। নামাজের টাইম হয়ে গেছে, আর দোয়া করবেন আমার জন্য। আমি জীবনে অনেক বড় রিস্ক নিছি একটা। আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমি 29 বছর 6 মাস যখন আমার বয়স, তখন আমি একটা চাকরি করতাম। কোম্পানির নামটা বলে, একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতাম, খুব ভালো একটা কোম্পানি। আমার বাসা থেকে 10 মিনিটের দূরত্ব। আমাদের বয়স যখন 29 বছর 6 মাস, বিসিএস এর জন্য আমি ওই চাকরিটা ছেড়ে দিই। তখন কিন্তু আমি এনবিআর এর চাকরিটা পাই না। আমাকে অনেকে পাগল বলে যে তুই একটা পাগল, সরকারি চাকরি মানুষ পায় না, আর তুই পাওয়া চাকরি ছাড়স, তোর আছে মাত্র 6 মাস বয়স। তারপরে আমি চাকরি ছাড়ি, বিসিএস এর জন্য রিস্ক নেই। তারপর আমার রিটেনের রেজাল্ট নেগেটিভ হয়। এখন আমার 41 মাস শেষ সুযোগ। আমার অনেক কিছু প্রমাণ করার আছে মানুষের কাছে, অনেক কিছু করার আছে। পরীক্ষা আহামরি হয় নাই। তারপর আল্লাহ যদি চায়, আপনারা আমাদের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ হবে। আর তৌকির আহমেদ ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। কোচিং কিন্তু খারাপ না, কোচিংয়ের একটা ভালো দিক হচ্ছে তৌকির ভাই, কোচিং খারাপ না, কিন্তু আবার খারাপ কিছু কিছু ক্ষেত্রে। কোচিং হচ্ছে অনেক টিচার থাকে, তো এক একজনে এক এক রকম কথা বলে, মিসগাইড হওয়ার চান্স থাকে। কোচিংটা পরীক্ষার জন্য খুব ভালো, মডেল টেস্ট দেওয়ার জন্য কোচিংটা ভালো। যেমন আপনি বললেন যে মডেল টেস্টই করতে পারেন না, বা পরীক্ষা আপনি টাইম ম্যানেজমেন্ট পারেন না, কোচিংটা টাইম ম্যানেজমেন্টের জন্য এক্সিলেন্ট। এক্সিলেন্ট। কোচিংয়ে ভালো মন্দ আছে, সব কিছুরই ভালো মন্দ আছে, আমারও ভালো মন্দ আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।